জামু? রঙ্গন লাফ দিয়ে উঠে বলল। মানে? কালকে রুমিদের বাড়িতে যাইবেন না আপনি? নাহার বেগম ঝাংটা মেরে বললেন। একবার না গেলাম বাপ রুমিদের বাড়িতে? দিছি তো প্রস্তাব নাকি? ওরা বুইঝা শুই নাই তো আমারে জানাইব। রুমি একটা মানুষ। কোনো ফলমূল সবজি না যে চাইলাম আর দিয়া দিল। রঙ্গন মুখ ভোতা করে বলল। আপনি হইলেন পোলার মা। আগে বেয়াই বাড়িতে গিয়া ভাবনা বাড়াইলে মাইয়া কেমনে দিব আপনের কাছে? একদিন কইছেন তো কি হইছে? কালকে গিয়া জোর গলায় আবার রুমিরে চাইবেন। আব্বারে ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা যেমনে গয়না বানাইতেন। অমনে ব্ল্যাকমেইল কইরা বিয়ার কথাটা ফালান, বিয়ে 2 মিনিটে লাইগা যাইব। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন। তোর মামা ব্যবসার লেইগা ঢাকা গেছে। তারে ছাড়া কেমনে যাই? রঙ্গন তড়িৎ জবাব দিল। মামার কথা বাদ দেন। আপনের ভাই আস্তা ব্যাককল মালা চাচিরে নিয়া যান। তার আজ অবধি এক্কেরে সেই রকম রেকর্ড আছে। উনি যেই বিয়ায় হাত দিছে বিয়া করাই ছাড়ছে। নাহার বেগম বুঝে ফেললেন তার ছেলের অলরেডি মালাকে ফোন করা শেষ। রঙ্গন কখনো কেন কিছু ভেবে তাকে জানায় না। অঘটন সব ঘটিয়ে তারপর জানায়। নাহার বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালবেলা সত্যিই মালাবানু রঙ্গনের বাড়িতে সেজেগুজে এলেন। তিনি রঙ্গনদের দূরসম্পর্কের চাচি হন। রঙ্গনের বাবার আপন কোনো ভাই নেই। বড় 4 বোন আছেন। তারাও সবাই খুব দূরে দূরে থাকেন। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর খোঁজ খবর নেওয়া তো দূর, এই বাড়িতে পা অবধি মারাননি। নাহার বেগম শাড়ি গয়না পরে তৈরি হলেন। মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেন। চোখ ভর্তি করে সুরমাও দিয়েছেন। হাতে ভারী মান্দাত্তার আমলের মুখবালা পরেছেন। মালাবানু রঙ্গনকে আশ্বস্ত করে বললেন। আমারে ডাকছোস বাপ, তোর বিয়ার বাজনা যদি না বাজাইছি তো আমার নাম মালাবানু না। এই নিয়া 48 নাম্বার বিয়ার ঘটকালি করতাসি। রঙ্গন ফিসফিস করে বলল। যদি এই জায়গায় আমার লক লাগাইয়া দিতে পারেন, তাইলে আমি সামনের মাসে বেতন পাইয়াই আপনার আর আম্মার লেইগা নতুন একই রকম জামদানি শাড়ি কিন্না পাঠামু। উপহার পাবার কথা শুনে মালাবানুর মুখখানা চকচক করে উঠল। দাঁতের সবগুলো পাটির দাঁত বের করে রঙ্গনের দিকে তাকিয়ে হাসলেন। তখনই রিকশাওয়ালার হাঁকডাক শুনে রঙ্গন তাড়া দিয়ে নাহার বেগম আর মালাবানুকে রিকশায় উঠিয়ে দিলেন। সেদিনের মতোই রিকশা রুমিদের বাড়ির সামনে এসে থামল। নাহার বেগম আর মালাবানু ভেতরে ঢুকে দরজায় করাঘাত করলেন। তরি এসে দরজা খুলতেই অপরিচিত দুটো মহিলা দেখে চমকে গেল। ভেতরে তাদের বসতে দিয়ে রান্নাঘরে গিয়ে শোভাকে উদ্দেশ্য করে বলল। মা, দুজন ভদ্রমহিলা এসেছেন বাড়িতে। আপনার খোঁজ করছিলেন। একবার শুনে যান মা একটু। শোভা হাতের কাজ সামলে এসে দেখলেন ড্রয়িং রুমে নাহার বেগম বসে আছেন। শোভা তরিকে ইশারা দিয়ে বললেন, তোমার বাবা আর আহসানকে একটু ডেকে আনো। মাজদাক সারোয়ারকে একবার ডাক দিতেই তিনি চলে এলেন। আহসান ছুটির দিনে সকালে ছেলেমেয়ে পড়ায়। বাচ্চাদের হাতের কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে সেও এলো। রঙ্গনের মাকে দেখে সালাম জানিয়ে বসল। শোভা মধুবিবিকেও ডেকে আনলেন। সবাই যখন একই জায়গায় উপস্থিত হলেন, প্রথমে নাহার বেগমি মাজদাক সারোয়ারকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনেরে তো আগেই জানাইছি। সেদিন আপনের সঙ্গে দেখা হয় নাই দেইখা আজকে আবার আসা। আমার রঙ্গন এখন সরকারি স্কুলে মাস্টারি করে। বেতনের অঙ্কটা ভালোই পুরান হইলে আরো কয়েক বছর গেলে হয়তো আরো বাড়ব। এমনিতেও রঙ্গনের আব্বা কম কিছু রাইখা যায় নাই। জানেনই তো আমার ছেলেটার বাপ নাই। আমার একটাই সন্তান। ওর আর কোনো বড় ভাইবোনও নাই। আমি ছাড়া ধরতে গেলে দুনিয়াতে এতিম। আমি আর কয়কাল বলেন ভাই? একদিন সবাইরে যাইতেই হইব, আজকা হোক বা কালকা। আমার শরীরটাও আজকাল ভালো যায় না। কখন খোদা তায়ালা ডাক দেয় তাও জানি না। মরার আগে পোলাটার একটা গতি কইরা রাখতে পারলে ভালো হইতো। আমি ছাড়া ওর আর কে আছে কন? আপনেদের বাসায় রঙ্গনরে নিয়া কত আসছি রুমিরে আমার অনেক পছন্দ। দেইখাই বুঝা যায় খুব লক্ষ্মী মেয়ে। কখনো চিৎকার চেঁচামেচি বা উচ্চস্বরে কথাও কইতে দেখি নাই। আমার খুব শিক্ষিত বউয়ের শখ। বিয়ার পর রুমি পড়াশোনা করলেও সমস্যা নাই, রঙ্গন সারাদিন থাকে বাইরে। আমি একলা মানুষ, তাই রান্নাবান্নার ঝামেলা নাই। রুমি চাইলে প্রতিদিন ক্লাসেও যাইতে পারবো। আপনি তো ছোটবেলা থেইকাই রঙ্গনরে দেখছেন। একটু দেখেন না ভাই, বাড়ির সবাইরে নিয়া একটু বইসা চিন্তা ভাবনা কইরা দেখেন। কথা শেষ হওয়ার পরপরই বিগত দিনের মতো নাহার বেগমের চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো। আজ তো রঙ্গন উল্টাপাল্টা কিছু তার চোখে দেয়নি। আজ কেন চোখে জ্বালা হচ্ছে? নাহার বেগমের কান্না দেখে মালাবানু বললেন, ভাইসাব, এলাকায় আপনের অনেক সুনাম শুনছি। আমি রঙ্গনের চাচি লাগি সম্পর্কে। আমার জায়ের শরীরটা আসলেও ভালো নাই।
কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেইখা সারাদিন খালি কান্দে। কবে কি হইয়া যায় আপনি একটু ভাইবা দেখেন ভাই। ছেলেও ভালো আবার আপনের পরিচিত। মেয়ে সন্তান হইল মায়ের মতো। বাড়িও কাছে আমাদের। মেয়ের জন্য মন খারাপ লাগলে যখন তখন ঘুইরা আসবেন। মেয়েরে কাছে আয়না রাখতেও পারবেন। পড়াশোনা নিয়েও তো আমাদের কোনো আপত্তি নাই। মন চাইলেও চাকরিও করব, সমস্যা কি? মাজদাক সারোয়ার আর চোখে নাহার বেগমের দিকে তাকালেন। ভদ্র মহিলা এভাবে হেঁচকি তুলে তুলে কাঁদছেন কেন? রুমিকে এতই পছন্দ হয়েছে তার? এই পুরোটা সময় দরজার আড়াল থেকে সবটা শুনছিল রুমি। রঙ্গনের মাকে বড্ড সরল সোজা মনে হলো তার। বিয়ের প্রস্তাব দিতে এসে এভাবে কাঁদছেন, আহারে আচ্ছা এত ভদ্র প্রকৃতির সরল সোজা মানুষের পেট থেকে ওই বিটকেল কি করে বের হলো? নাহার বেগম আর মালাবানু চলে যাওয়ার পর আহসান আর মাজদাক সারোয়ার এবং শোভা ও মধুবিবি মিলি সিরিয়াস ডিসকাশনে বসলেন। ভদ্রমহিলা 2 দিন কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন। তাকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? রুমি মতিগতি খারাপ দেখে তরিকে ইশারা করে বলল, ভাবি ভাইয়ের ফোনটা একটা মিনিটের জন্য একটু এনে দেবে, একটু কাজ ছিল। তরি তাকে আহসানের ফোনটা এনে দিতেই সেটা থেকে রঙ্গনের নাম্বারটা টুকে মধুবিবির ফোন দিয়ে রঙ্গনকে কল করল রুমি। আননোন নাম্বার দেখে রঙ্গন প্রথম ধরল না। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে বলল, হ্যালো কে? রুমি ইতস্তত বোধ নিয়ে বলল, আমি রুমি বলছি। রঙ্গন চমকে উঠল। বুকটা কেমন ধক করে উঠল। রুমি ফোন করেছে তাকে? রুমির ঢোক গিলে বলল, আপনার আম্মা এসব কি শুরু করেছেন বলুন তো? ছেলেমানুষি কান্না করলে চলে কি? তাকে একটু বুঝিয়ে বলুন না। আর আপনি আমার 12 বছরের বড়। এত বেশি এজ ডিফারেন্স নিয়ে আমি সংসার করতে পারবো না। আমি একটু বুঝিয়ে বলুন আপনার মাকে। রঙ্গন সঙ্গে সঙ্গে বলল, 12 বছর? 12 বছর কোথায় পাও তুমি রুমি? রুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া আমার 12 বছরের বড়। আমার কিছুদিন আগে 20-এ পা দিয়েছি। ভাইয়ার তাহলে 32 চলছে। আপনি আর ভাইয়া সমবয়সী। তো 12 বছর হলো না? রঙ্গন তেতে উঠে বলল, তোমার মাথা গেছে রুমি? শোনো, আমি আমার বাপ মায়ের ব্রিলিয়ান্ট আইনস্টাইন বাচ্চা। আমি তোমার ভাইয়ের চেয়ে 2 বছরের ছোট। আমি প্লে নার্সারি এসব পড়ি নাই। ডিরেক্ট ক্লাস 1-এ ভর্তি কইরা দিছে আম্মা। ক্লাস 1-এই আহসানের সঙ্গে পরিচয়। আমার বর্তমান বয়স 30। 32 কোথায় পাও তুমি? সৌম্য অর্ক আমারে আগে মাঝে মধ্যে ছোট ছোট বইলা খেপাইতো। শুনো নাই কোনোদিন? রুমি কিছু বলার আগেই মধুবিবি ঘরে এসে পড়লেন। রুমি ফোনটা রেখে তাড়াতাড়ি কেটে পড়ল। ধরা খেলে সর্বনাশ। নাহার বেগম বাড়ি ফিরেই রঙ্গনকে চেপে ধরে বললেন, গোলামের পোলা সত্যি কইরা ক, আমার চোখে কি দিছস? আমার চোখ জয়লা যাইতাসে। মা ইর খাউনের আগে সোজা কথায় আয়। রঙ্গন কিছু না জানার ভান করে বলল, আমি কি জানি? রাস্তায় বাইর হইলে আপনের হুঁশ থাকে না। চোখে চোখে কি আইয়া পড়ছে সেইটা দেখেন। হুদাই কিছু হইলে আমারে দোষ দেন। যত দোষ রঙ্গন ঘোষ। নাহার বেগম চোখে বারবার পানির ছিটে দিতে লাগলেন। চোখে যে কি পড়ল? আহসান আর মাজদাক মিলে খুব ভাবল। রঙ্গন তাদের পরিচিত এবং বাড়িও একই এলাকায় পাশাপাশি প্রায়। মাজদাক আহসানকে বললেন রঙ্গনের সঙ্গে কথা বলতে। মাজদাক নিজে গেলেন রুমির সঙ্গে কথা বলতে। আহসান রঙ্গনকে কল করল। রঙ্গন তখন যেন আহসানের কলেরই অপেক্ষায় ছিল। সে ভালো করেই জানতো আজকের মেলোড্রামার পর আহসান তাকে কল দেবেই। আহসানের কল পেয়ে রঙ্গন দৌড়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে মুখ বের করল। চোখের নিচে মুখ খানিকটা ঘষে নিল। নিমিষেই চোখে জলন্ধরে পানি পড়তে শুরু হলো। সেই কাদো কাদো গলা নিয়েই রঙ্গন কল ধরে বলল, হ্যালো। আহসান রঙ্গনের অস্বাভাবিক কণ্ঠস্বর শুনে বলল, কি হয়েছে বন্ধু? তুই কি কাঁদছিস? গোকাটা এমন শোনাচ্ছে কেন? রঙ্গন নাক টেনে বলল, আর বলিস না বন্ধু, আম্মা যে কি শুরু করেছে। কিছুই হলেই বলেন, আমি মরে গেলে বুঝবি। আম্মা ছাড়া আমার কাছে আছে বল? কি যে করি রুমির জন্য, কি করছেন আমি কি করে বোঝাই বলতো? আহসান শান্ত গলায় বলল, শান্ত হয়ে বসো বন্ধু। শোন, মাথায় ঠান্ডা কর। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে কল করেছি। রুমিকে তোর কেমন লাগে? রঙ্গন মিছে কাদার ভান করে বলল, বন্ধু আম্মা ছাড়া আমার আর কেউ নেই। আমি একটু নিরামিষ আর কি। আমার মধ্যে ওসব আবেগ অনুভূতি কম। আম্মা রুমির জন্য পাগল হয়ে গিয়েছেন। আমার এসব দেখলে আমার বড্ড কষ্ট হয় বন্ধু। আমার কষ্ট সহ্য করতে পারি না। আম্মা যদি চায় তো আমার এই বিয়েতে অমত নেই। আম্মার খুশির জন্য আমি সব করতে পারি। বিয়ে তো একদিন না একদিন করতেই হতো।
আম্মা যখন এত করে চাইছেন তো রুমিকে মেনে নিতে ক্ষতি কি? দীর্ঘ সময় কথাবার্তা চলার পর আসান ফোন রাখল। রঙ্গন কোনো রকমে কল ছেড়ে চোখ ধুয়ে নিল। চোখের অবস্থা 12টা, তার রুমির জন্যই এই অবস্থা, তাকে বিয়ে করার জন্য কত কষ্ট পরিশ্রম করতে চাচ্ছে। শুধু বিয়েটা হোক, প্রতিরাতে বাসর হবে, প্রতিবছর একটা করে প্রোডাকশন হবে, সারা ঘরভর্তি তার আর রুমির বাচ্চা থাকবে। বাচ্চারা আব্বা আব্বা বলে কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়বে। কি শান্তির জীবন! রঙ্গনের এসব ছাইপাশ ভাবনার মাঝেই অর্ক কল দিল। খুব উল্লসিত কণ্ঠে বলল, তোমার তো বিয়ে লেগে যাচ্ছে বন্ধু আসানের সঙ্গে মিনিটখানেক আগে কথা বলল। কাল বা পরশুই তোদের বাড়িতে হ্যাঁ বলে যাবে আসানের পরিবার এসে। আমিও তেলঝাল মিশিয়ে উস্কে দিয়েছি, বিয়ে লাগলো বলে। রঙ্গন বিস্মিত হয়ে বলল, সত্যি? ওরে আমার বিয়া হইতাসে রে, ওরে কেউ আমারে ধর রে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। অর্ক হাসির মাঝেই বলল, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে রঙ্গন? রঙ্গন উপলব্ধি করল তার চোখে তখন জ্বালাপোড়া হচ্ছে। চোখটা কোনো রকমে মুছে সে বলল, কুমিরের কান্না কেঁদেছিলাম রে বন্ধু। আসান ফোন করেছিল, মুখ মেখে অ্যাক্টিং করেছি। কি মোচৎকার অ্যাক্টিং যদি তুই দেখতি রে। অর্ক হো হো করে হাসতে হাসতে বলল, তাই? খালাম্মা আজকেও গিয়ে নাকি কেঁদেছে? আজও মুভের ভেলকিবাজি চালিয়েছিস? রঙ্গন বাঁকা হেসে বলল, না রে, আগের দিন ধরা খেয়ে গিয়েছি, আজ অন্য স্টাইলে কোপাও দিয়েছি। আম্মার সুরমার দানিতে পেঁয়াজ বেটে 2 ফোঁটা রস মিশিয়ে দিয়েছি। আম্মা সেই সুরমা চোখে পড়ে রুমিদের বাড়িতে গিয়েছেন। ব্যাস কেল্লা ফতে। আজ রুমির গায়ে হলুদ। রঙ্গন ব্যাপারী নামক এক ছিচকে চোরের সঙ্গে। এই নিয়ে রুমির হা হুতাশের অন্ত নেই। বিগত 1 সপ্তাহ যাবৎ তার ওপরে কম ঝড় যায়নি। বিয়েটা কোনোভাবে পিছাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু সামনে পুজোর ছুটি পড়েছে বিধায় আসান এবং রঙ্গনের দুজনেরই ছুটি আছে। সেই অনুযায়ী বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। রুমি যা কেলেঙ্কারি কর্মকাণ্ড ঘটিয়েছিল বাড়িতে, বিয়ে না করার জন্য আমরনও অনশন ধরে বসেছিল। শেষে শোভা আর মাজদাক মিলে বোঝালেন। আসানও আদর করে বুঝিয়ে বলল। তবে আসল চিড়ে ভিজল মধুবিবির কথায়। মধুবিবি রুমিকে নিজের ঘরে বসিয়ে বললেন, শোন বইন, আজকালকার জামানা ভালো না। ব্যাডা মানুষের শরীরের চিপায় চিপায় শয়তানি। আমারে আমার বাপ বিয়া দিছিল একপাল আন্ডাগুষ্টি ওয়ালা পরিবারে, সারাদিন থালাবাটি মাজো, রান্ধন বার্ন করো, ঘরের কাজ করো, কি কাওয়া মরা জীবন। রঙ্গন আর রঙিগ্নের মা ছাড়া পরিবারে কেউ নাই, কাজ কামের ঝামেলাও নাই। আমারে আমার শাশুড়ি বাপের বাড়ি যাইতে দিত না, দূরে দেইখা একলা যাইতেও পারতাম না। তুই যখন মন চায় আসতে পারবি, আসান তোর বাপ যখন তখন তোরে নিয়ে আসব। এখনকার পোলাপান বউয়ের উপরে খুব জোর খাটায়। রঙ্গন সেইটা পারব না। তোরে ছোটবেলা থেইকা চিনে একটা মায়া পইরা গেছে। তোর বাপ বাইচা আছে, আসান আছে, বেশি উত্তুবুত্তু করলে আসান গিয়া তোরে ছাড়া আনব। সব দিক দিয়া বিবেচনা করলে তুই রঙ্গনরে যাইতা ধর, তোর সব দিক দিয়াই লাভ। বাপের বাড়ির সাথেই থাকবি, নাটক করলে লাথি মা ইরা আইসা পড়বি। রুমির মাথা কথাগুলো একেবারে আটকে গেল। কথাগুলো খারাপ বলেনি বুবু। রঙ্গনকে ওরকম ছেলে যদিও মনে হয় না রুমির। মাথার তার দুটো ছেঁড়া, কিন্তু মারামারি করবার মতো ছেলে সে নয়। যথেষ্ট ভদ্র বলে দেবে কি? হ্যাঁ। ভাবাভাবির পর্ব শেষ করে রুমিও সংকোচ নিয়েই সায় জানিয়ে দিল। বিয়ের কার্যক্রম এভাবেই শুরু হয়ে গেল। রঙ্গন তো সেই বাহানায় এই কয়েকদিন বারবার রুমিকে দেখতে আসত। রুমি পালিয়ে পালিয়ে বেরানোর চেষ্টা করত, ঠিকই খুঁজে নিত রুমিকে সে। কাল রাতে রঙ্গন একটা বিচ্ছিরি রকমের অশ্লীল কথা বলে গেছে রুমিকে, সেই নিয়ে রুমির মেজাজ খারাপ। কাল সন্ধ্যার পর রঙ্গন তাদের বাড়ি এসেছিল। রুমি মধুবিবির ঘরে লুকিয়ে ছিল। মধুবিবি তা টের পেয়ে ধরিয়ে দিয়েছিলেন রুমিকে রঙ্গনের হাতে। যাবার সময় রুমিকে ইশারায় নিজের কাছে ডেকেছিল রঙ্গন। রুমি কাছে যেতেই রুমির কানে সে ফিসফিস করে বলেছিল, পলান্টিস খেলছো নাকি রোমানা ইয়াসমিন? কতদিন লুকিয়ে থাকবে? রুমি রুমি, বিয়ের পর তোমার সঙ্গে খেলবো আমি চুমুচুমি। এই বিচ্ছিরি কবিতা শুনে রুমি মুখ লুকিয়ে পালিয়েছিল। কি কথার ছিঁড়িছি! আজ সকালে রঙ্গনদের বাড়ি থেকে লোক এসেছিল বিয়ে আর গায়ে হলুদের জিনিসগুলো দিতে। সেখানেও রঙ্গন এক বিপত্তি ঘটালো। বিয়ের এসব জিনিস দিতে আসে বাড়ির বড়রা। রঙ্গন বিয়ের ডালা হাতে তুলে সকলেরও সঙ্গে নিজেও হাজির বাড়িতে। সে সব নিয়ে এক প্রকার হাসাহাসি পড়ে গিয়েছিল। বেলাজ ছেলে কোথাকার রুমির লজ্জায় গত হবার অবস্থা। মনোয়ারা আর গুনগুন আসানদের বাড়িতে বিকেলে এলেন। গুনগুন একটা হলুদ শাড়ি পরেছে,
এটা তাকে আসান কিনে দিয়েছে। সে এখন ক্লাস 8-এ পড়ে। আসান তাকে এখনো ফোকলা বলে রাগায়। গুনগুনের এখন সবগুলো দাঁত আছে। তাও দাঁত নিয়ে কি ঘোর অবিচার তার ওপরে। গুনগুন তরির কাছে যাওয়া মাত্রই তরি তাকে কাঁচা ফুলের গয়না পরিয়ে দিল। বাড়ির সকল মেয়েদের জন্য আসান কাঁচা ফুলের গয়না কিনে ফ্রিজে রেখে দিয়েছে। তরি আর গুনগুন একই রকম শাড়ি পরেছে। ফোনে আলাপ করে একই রকম ভাবে সেজেছে অবধি। আসান সেই দেখে দু বোনের দিকে বারবার তাকায়। গুনগুনটার চেহারার আদলটা একেবারে তরির মতো কি মিল। দুই বোনের গুনগুন ফুলের গয়না পরে বাইরে বের হলো। রুমি পার্লারে সাজতেন গিয়েছে বান্ধবীদের সঙ্গে। উঠোনে বড় করে স্টেজ বসানো হয়েছে। গুনগুন সেখানে বসে একটা ছবি তুলল। ছবিটা তাকে তুলে দিল তরি। তখনই হঠাৎ করে এক যুবকের আগমন ঘটল। তরির কাছে গিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? তরি সালামের জবাব দিয়ে ছেলেটার সঙ্গে হেসে কথা বলতে লাগল। গুনগুন তাকে চেনে না বিধায় অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। এদিকে ওদিক তাকিয়ে বাড়ির ডেকোরেশন দেখতে লাগল। আজ সবাইকে খুব সুন্দর লাগছে। আসান ভাইয়া তরির বুবুর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন। খুব সুন্দর লাগছে দুজনকে। গুনগুন আসার পরই দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে মনোয়ারার ফোন দিয়ে একটা ছবি তুলেছে। গুনগুন তরির দিকে তাকালো। তরির সঙ্গে কথা বলতে থাকা ছেলেটার দিকেও তাকালো। আসানের কি হয় ছেলেটা? দুজনের চেহারায় খুব মিল। আসানের মতোই খুব লম্বা ছেলেটা। ছেলেটা তরির সঙ্গে কথা বলা শেষ করেই ভেতরে চলে গেল। গুনগুন তরিকে গিয়ে বলল, বুবু এটাকে? ভাইয়ার কিছু হয় কি? চেহারায় খুব মিল দুজনের। তরি মুচকি হেসে বলল, এটা আসানের চাচাতো ভাই উচ্ছ্বাস। আসানের ছোট চাচার ছেলে। আমাদের বিয়েতেও তো এসেছিল। দেখিসনি? অবশ্য তুই তো তখন খুব ছোট্ট ছিলি। এত কিছু মনে থাকবে কি করে? গুনগুন আর কথা বলল না। তরির পিছু পিছু ভেতরে চলে গেল। রুমি পার্লার থেকে এলো সন্ধ্যার দিকে। এরপরই আসল অনুষ্ঠান শুরু হলো। একের পর একজন করে করে রুমির গালটাকে হরির লুটের মাল ভেবে হলুদ ছুঁয়ে দিতে লাগল। গালটা খুব জ্বালা করছে। কে যে আবিষ্কার করেছিল এই হলুদ লাগানোর বিষয়টা হতচ্ছাড়া কোথাকার। উঠোনে গানের আসর বসল এক প্রকার। অর্ক আর সৌম্য এসেছে। তবে আজকের প্রধান আকর্ষণ দিলশান। সৌম্য আর দিলশান ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে। অর্ক এসেছে গিটার নিয়ে। আজ সে গিটার বাজিয়ে গান গাইবে। আসান, সৌম্য আর অর্ক সকলের ডবল দাওয়াত। প্রথমে তারা রুমির হলুদ খেয়ে রঙ্গনদের বাড়িতে যাবে। ডবল মাস্তি এই ভরা অনুষ্ঠানের মাঝে হঠাৎ অর্ককে কল করল রঙ্গন। গানের আওয়াজে সেভাবে কিছু শোনা যাচ্ছে না। অর্ক তাও কল রিসিভ করা মাত্রই রঙ্গন বলল, শালা কই তোরা? কখন আসবি? অর্ক ফোনটা চেপে ধরে বলল, আগে রুমির হলুদটা শেষ করি, তারপর সৌম্যকে সঙ্গে নিয়ে আসছি। রঙ্গন হতাশ হয়ে বলল, রুমিরে আজকে অনেক সুন্দর লাগতেছে না? আমার মন চাইতাসে ফাল দিয়া ওই বাড়ি যাইতে। আম্মার কারণে যাইতে পারতাসি না। অর্ক ঠোঁট টিপে হেসে বলল, তুই আসলেই বলদ, তুই এভাবে আসলে সবার চোখে লাগবে। তুই খালাম্মার বোরকাটা গায়ে দিয়ে চলে আয়। রুমিকে দেখে যা, বউয়ের গায়ে হলুদও লাগিয়ে যা। রঙ্গনের মাথা নিমিষেই ঘুরে গেল। ওয়াশরুমে যাওয়ার কথা বলে স্টেজ থেকে নেমে ঘরে গিয়ে নাহার বেগমের বোরকাটা পরে নিল। বাইক নিয়ে গেলে সবার সন্দেহ হবে, তাই পায়ে হেঁটেই রওনা দিল। রুমি তখন ক্যামেরার দিকে তাকিয়েছিল। ক্যামেরাম্যান রুমির একের পর এক ছবি তুলেই যাচ্ছে। সেই সময়ে বোরকা পরিহিতা একজন নারী স্টেজে উঠলেন। বেশ মোটাতাজা শরীর। হলুদ ছোঁয়ানোর সময় ভদ্রমহিলার হাত দেখে সন্দেহ হলো রুমির। নিকাব পরা বিধায় চিনতেও পারছে না সে। রুমি শুধু সন্দেহের বশে জিজ্ঞেস করল, কে আপনি? নাম কি আপনার? রঙ্গন নারী কণ্ঠস্বর নকল করে বললেন, আমার নাম সকিনা বানু। আমি শামসুইল্লার আম্মা। রুমি দ্বিধায় পড়ে গেল, তাদের পুরো গোষ্ঠীতে শামসুল নামের কেউ নেই। মহিলাটি আসলে কে? আর কিছু ভাবার আগেই নাচের আসর শুরু হলো। ডিজে গানে মাতালের মতো নাচছে বাড়ির ইয়াং ছেলে মেয়েগুলো। লাল নীল লাইটের আলোর খেলায় কখন যে বোরকা পরিহিতা নারীটি অদৃশ্য হয়ে গেলেন তা রুমি টেরও পেল না। দিলশান আর তরির মধ্যে খুব ভাব হয়েছে। বয়সের খুব ডিফারেন্স থাকা সত্ত্বেও দুজনের বনেছে খুব ভালো। একটা খুব আনন্দের ঘটনা ঘটেছে। বিয়ের পরপরই সৌম্য দিলশানকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। উন্নত চিকিৎসায় দিলশানের শরীরের উন্নতি ঘটেছে। দেশে আসার পরও দিলশান গাইনি চিকিৎসকের আওতায় ছিল। চিকিৎসায় কোনো কমতি রাখেনি সৌম্য। দুজনের চেষ্টা দেখে সৃষ্টিকর্তা তাদের দোয়া কবুল করেছেন। দিলশান এখন প্রেগনেন্ট, বেবির বয়স 4 মাস চলছে।
প্রেগনেন্সির কারণে জবটা সে ছেড়ে দিয়েছে। আগে একবার মিসক্যারেজে সে ভেঙে পড়েছিল। এবার তাই খুব সতর্ক সে। বাবু সুস্থভাবে পৃথিবীতে আসলে একটু বড় হলে তারপর আবার জবে জয়েন করবে সে। তরির খুব ভালো লাগছে দিলশানকে দেখে। সন্তান একবার সেও হারিয়েছে, তাই দিলশানের কষ্টটা সে বোঝে। সৃষ্টিকর্তা সকল দিলশানকে দিক, যা তার সত্যিকার অর্থেই প্রাপ্য। আসান হঠাৎই তরিকে ইশারা দিয়ে ঘরে আসতে বলল। আসানের কিছু লাগবে ভেবে তরি উঠে গেল ঘরের দিকে। দরজার সামনে যেতেই আসান তাকে টান দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। মতলব বুঝে তরি বলল, কি করছেন? বাড়ি ভর্তি মেহমান, কি ভাববে সবাই? আসান তরির কানে ফিসফিস করে বলল, ভাববে আমি আমার বউকে আদর করছি। বলেই তরির কোমর চেপে ধরে ঠোঁটে চুম্বন করল। গলায় ঘাড়ে ছোট্ট ছোট্ট কামড় দিল। তরি কম যায় কিসে? আসানের চুল টেনে ছিঁড়ে ফেলার দশা প্রায়। আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই বাইরে থেকে আসানের ডাক পড়ল। অর্ক তাকে ডাকছে। আসান প্রথমে সাড় দিল না, কিন্তু শেষ অবধি অর্কের ডাকাডাকিতে না গিয়ে পারলও না। যাবার সময় তরির কানে কানে বলে গেল, আজ রাতে তুমি ছাড়ব না সুন্দরী। তোমার ব্যাপারটা মাথায় রইল। তরিও খুব করে ভেঙচি কাটল। বয়েই গেছে আসানের কাছে ধরা দিতে, তার আসান চলে যেতেই তরি শাড়ির কুচি ঠিক করে বের হলো। গুনগুন এসে প্রশ্ন করল, বুবু তোমার গলায় কি হয়েছে? এত লাল হয়ে আছে কেন? তরি আমতা আমতা করে বলল, কোথায়? কই কাঁচা ফুলের মালা পরেছি না গলায়? পোকা টোকা কামড়েছে হয়তো। শোভা তরিকে ডেকে পাঠালেন তখনই। গুনগুন তখন স্টেজের সাইডে দাঁড়িয়ে ছিল। পেছনে কে যেন হঠাৎ গুনগুন বলে ডাকল। একটা পুরুষালী কণ্ঠ, আসান ভাই ডাকল কি? গুনগুন পেছনে ফিরে তাকাতেই দেখল আসানের ভাই, ওটা ওই যে উচ্ছ্বাস নাকি নাম যেন। উচ্ছ্বাস গুনগুনের সামনে এসে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলো, আমি মুনিম সারোয়ার উচ্ছ্বাস। তুমি? গুনগুন এদিক ওদিক তাকিয়ে হ্যান্ডশেক না করেই বলল, গুনগুন। এরপর আর দাঁড়ালো না, ভয়ে আতঙ্কে দৌড়ে চলে গেল। উচ্ছ্বাস ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। এমন অদ্ভুত কেন মেয়েটা? কথাই তো বলতে চেয়েছিল। ওভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? তবে মেয়েটা খুব সুন্দর। চোখ ফিরিয়ে দুবার ঘুরে তাকিয়ে দেখার মতো সুন্দর। উচ্ছ্বাসরা এখানে থাকে না, গ্রামে তাদের পাকা ঘরতলা আছে। মাঝে মধ্যে ছুটিতে এসে থাকে তারা। উচ্ছ্বাসের বাবার ব্যবসা আছে শহরে। ছোটবেলায় এখানেই থাকতো তারা। জীবন জীবিকার তাগিদে উচ্ছ্বাসরা ঢাকায় চলে এলো। উচ্ছ্বাসের বাবার নাম মুস্তফা সারোয়ার, মাজদাক সারোয়ার, আর তিনি 1.5 বছরের ছোট বড়। মোস্তফা সারোয়ারের বড় একটা মেয়ে আছে, তার নাম উষা। আসানের চেয়ে 1 বছরের ছোট। সে বিবাহসূত্রে দেশের বাইরে থাকে। রুমি আর উচ্ছ্বাস সমবয়সী। উচ্ছ্বাস রুমির চেয়ে 3 মাসের বড়। ছোটবেলায় উচ্ছ্বাসের হাতে সবচেয়ে বেশি মার খেয়েছে রুমি। দুজনের মধ্যে যেমন ভাব ছিল, আবার ঝগড়াও সবচেয়ে বেশিই হতো। উচ্ছ্বাসরা চলে যাওয়ার পর অনেকদিন রুমির মন খারাপ ছিল। রঙ্গন মশার কামড় খেয়ে বোরকা পরে বাড়িতে ঢুকল। কি সুন্দর লাগছে আজ রুমিকে, কিন্তু কি কপাল তার, মেয়েরা নাকি স্বামীর হাত দেখলেই চিনে ফেলে। রুমি তাকে চিনল না অবধি। বোরকা খুলে রঙ্গন ফের স্টেজে উঠল। ছোট বাচ্চাদের সঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে চিকনি চামেলি গানে নাচতে লাগল। কালকে তার বিয়ে, নাই ভর দিয়ে যা নাচার এখন নেচে নিচ্ছে রঙ্গন। আসান আসলে নাচগান সব বন্ধ। তখন সে ভং ধরবে। ভদ্র হবার ভং, ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরানি, রুমিকে দেখে লাগছে রে মন রিমিক্স কাওয়ালি। আসানরা পুরো পরিবার মিলে স্টেজে উঠে ফ্যামিলি ফটো তুলছিল। মাজদাক আর শোভা মধুবিবিকে নিয়ে বসেছেন রুমির সঙ্গে। পেছনে আসান আর তরি দাঁড়িয়ে। ছবি তোলা শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। খেয়ে মধুবিবি ভেতরে চলে গেলেন। তার এসব গানবাজনা ভালো লাগে না। অর্ক হঠাৎ এসে আসানের কানে কানে বলল, রঙ্গন বারবার ফোন করছে, ওদের বাড়িতে যাবি না? আসান সবকিছু মাজদাকের হাতে বুঝিয়ে দিয়ে তরি দিলশান সৌম্যকে নিয়ে অর্কের সঙ্গে রঙ্গনদের বাড়িতে রওনা দিল। অর্কের কাঁধে গিটারের ব্যাগ। ভেতরে ঢোকা মাত্রই ফুলহাতে দাঁড়িয়ে থাকা মেয়েরা ওদের মাথায় ফুলের পাপড়ি ছেটাল। গাঁদা ফুলের ছোট্ট একটা কলি হঠাৎ অর্কের চোখে এসে বিঁধল। হাতের উল্টো পিঠ দিয়ে সে বারবার চোখ ডলতে লাগল। পাশ থেকে এক মেয়েলি গলায় কে যেন বলে উঠল, সরি ভাইয়া, বেখেয়ালে ফুলের পাপড়ি ছেটাচ্ছিলাম। খেয়াল করিনি, আপনার চোখে একটু পানির ছিটা দিন, ভালো লাগবে। রঙ্গন ঝাপসা চোখে মেয়েটার দিকে তাকালো। চোখ ডলতে ডলতে চোখ দিয়ে পানি পড়ছে তার। একটা ঝাঁকড়া চুলের মেয়ে তার সামনে দাঁড়িয়ে। সবুজ রঙের শাড়ি পরা। মেয়েটা আর দাঁড়ালো না,
কেউ পেছনে থেকে মেহজাবিন বলে ডাকায় মেয়েটা চলে গেল। কে এই মেয়েটা? রঙ্গন এতক্ষণ স্টেজ কাঁপিয়ে নাচছিল। আসানদের দেখা মাত্রই স্টেজে সং সেজে বসে রইল। মুখে কোনো হাসি নেই, যেন কেউ জোর করে ধরে বেঁধে স্টেজে বসিয়ে দিয়েছে। আসান আর সৌম্য স্টেজে উঠেই বাটিভর্তি হলুদ সব রঙ্গনের মুখে গলায় আর শরীরে মাখিয়ে দিল। অর্ক চোখ ধুতে গেছে, না হলে তাকেও হলুদে ডুবিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। স্টেজ থেকে নামার সময় সকলের অগোচরে সৌম্য দিলশানের গালে হলুদ লাগিয়ে দিল। পুচকুটা থাকলে তাকেও হলুদ লাগানো যেত, কবে যে আসবে দিলশানও বা কম যায় কিসে। মুঠোভর্তি হলুদ নিয়ে সে সৌম্যর গলায় গালে ঘষে দিল। সৌম্যর সাদা পাঞ্জাবি পুরো হলুদ বর্ণ ধারণ করল। আসানের মাথায় দুষ্টবুদ্ধি চাপল। ছবি তোলার সময় তরি যখন তার পাশে দাঁড়িয়েছিল, চুপটি করে সে তরির পেছনে থেকে হাত ঘুরিয়ে তরির পেটে হলুদ লাগিয়ে দিল। সবচেয়ে আনকমন হলুদ খেলা তরি সুরসুরিতে মিয়ে গেল। লোকটাকে আজ রাতে সে বাড়ি গিয়ে দেখে নেবে। যখন তখন তরিকে জাপটে ধরে চুমু খায়, রাতেও শরীর থেকে সরানোই যায় না। তরির পুরো শরীর জুড়ে নিয়ে ঘুমিয়ে থাকে। সবাই বলে বিয়ের কয়েক বছর চলে গেলেই স্ত্রীর প্রতি স্বামীর টান কমে যায়, সেটা শারীরিক হোক কিংবা মনস্তাত্ত্বিক। কিন্তু আসানের ভেতরে সে সব কিছুই আসেনি। উল্টে তরির প্রতি তার অধিকারবোধ বেড়েছে। আগে ছোট বলে তরিকে সে খুব ছাড় দিত, এখন কিসের কি, এই তো কিছুদিন আগেরই ঘটনা। সকালে তরি বাড়ি ছিল, ক্লাস ছিল না, বিধায় গোসল শেষে শাড়ি পরে তৈরি হচ্ছিল। ওমা অমনি আসান দুম করে এসে তরির শাড়ির কুচি ধরে হেঁচকা টান পুরো শাড়ি খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। শোভা ভেবেছিল আসান আর তরি হয়তো ঘুমাচ্ছে, তাই সে কয়েকবার ঘুম থেকে তোলার জন্য ডেকে অবধি গিয়েছিল। তরি সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দিনের বেলায় ওসব অপকর্ম, ছি ছি, লজ্জা লজ্জা। অর্ক গিটার নিয়ে গান শুরু করল। দিলশান মনোযোগ দিয়ে শুনতে লাগল। ভার্সিটি লাইফের কথা খুব মনে পড়ছে। অর্ক যখন আগে ভার্সিটিতে গান গাইত, সবাই এসে এসে ভিড় করে অর্কের গান শুনত। সৌম্য তো সেই ফাঁকেও বারবার দিলশানের সঙ্গে আলাপ জমাত। কথার টপিক খুঁজে না পেলে বারবারই একই টপিক নিয়ে কথা বলতে চাইত। দিলশান শুরুর দিকে বেশি গায়ে পড়া ভেবে এড়িয়ে যেত। পরে লক্ষ্য করল সৌম্য সবার সঙ্গে এমনটা করে না। সবার সঙ্গে খুব মেপে মেপে কথা বললেও তার সঙ্গেই কথার ভাণ্ডার খুলে বসে। এরপর থেকে দিলশান আর এড়িয়ে চলত না তাকে। ওরকম মিষ্টি হাসি যে হাসে, তাকে কি করে এড়িয়ে চলা যায়। অর্কের গান শেষ হওয়ার পরই সবাই হাততালি দিল। তরি হা করে অর্কের গান শুনল। কি সুন্দর গান গায় সে। গান শোনার সময় আসান তার পাশেই বসেছিল। একটুও শান্তিতে গান শুনতে দেয়নি তরিকে। এই পিঠে হাত দিচ্ছে, এই আবার পেটে, আজ আসুক খালি কাছে, একবার হারে হারে সবটা বুঝিয়ে দেবে। অর্ক গান গাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, অর্ক আর চোখে ওই মেহজাবিন নামের মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা খুব উৎসুকভাবে অর্কের গান শুনছিল। মেয়েটার কি ভালো লেগেছে অর্কের গান, একবার জিজ্ঞেস করে দেখবে কি। না থাক, যদিও আসানদের বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তবুও নাহার বেগমের জোড়াজড়িতে সবাই অল্প করে খেল। খাওয়ার পর ভাগাভাগি পর্ব এলো। অর্ক থাকবে রঙ্গনদের বাড়িতে, সৌম্য আর দিলশান থাকবে আসানদের বাড়িতে। রাত হয়ে যাচ্ছে বিধায় তরি আসান, সৌম্য আর দিলশানকে সঙ্গে নিয়ে চলে গেল। অর্ক থেকে গেল রঙ্গনের সঙ্গে। দিলশানের শরীরটা ভালো নেই, বেশি রাত হয়ে গেলে চলাফেরা করাটা বাবুর জন্য নিরাপদ নয়। আসানরা চলে যেতেই রঙ্গন নিজের রূপে ফিরে এলো। রঙ্গনকে স্টেজে উঠে পাগলের মতো নাচতে লাগলো। অর্ক তো এক অদ্ভুত রকমের গান আবিষ্কার করল। লাইনগুলো ঠিক এরকম, টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে রঙ্গন নাকি রুমি বোনের প্রেমে পড়েছে। হায়, টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে রঙ্গন নাকি রুমি বোনের প্রেমে পড়েছে। খুশির ঠেলায় রঙ্গন পকেট থেকে 100 টাকার বান্ডিল বের করে টাকা ছিটালো। কচিকাচারা টাকাগুলো কুড়িয়ে নিয়ে নাচতে লাগলো। এগুলো দিয়ে তারা মজা খাবে। রঙ্গন পাঞ্জাবি পাল্টে একটা সাদা সেন্ডো গেঞ্জি পরে এলো। প্যান্টের বদলে পরনে তার লুঙ্গি। সাউন্ড বক্সে লুঙ্গি ড্যান্স গান দিয়ে সে অর্কের সানগ্লাস পরে নাচতে লাগলো। মুছো কো থোড়া রাউন্ড ঘুমাকে, আন্নাকে জ্যাসা চশমা লাগাকে। আসানদের বাড়িতে মেহমান অনুসারে শোয়ার জায়গা কম, সিদ্ধান্ত নেওয়া হলো ওপর নিচ করে শোয়া হবে। আসানের পড়ার ঘরেও বেঞ্চগুলো সরিয়ে বিছানা পাতা হলো। মাজদাকার মোস্তফা সারোয়ার এক ঘরে ঘুমাবেন। মধুবিবি, মোস্তফা, গিন্নি, রুবি, দিলশান, রুমি মধুবিবির ঘরে। আর পড়ার ঘরটা বড় বিধায় সেখানে তরি, গুনগুন, মনোয়ারা, শোভা সেখানে ঘুমোবেন। দুই বেআইন রাতে বসে বসে গল্প করবেন, তাই এই ব্যবস্থা।
দিলশান তরির ওই ঘরে সঙ্গে নিচে ঘুমাতে চেয়েছিল। মধুবিবি দিলশানকে ধমকে দিয়ে বলেছেন, নিচে অনেক ঠান্ডা, তুমি এই ঘরে উপরে ঘুমাও। বাবু প্যাটে নিয়ে এই ঠান্ডায় ঘুমাইলে বাচ্চা প্যাটে থাইকাই ঠান্ডা নিয়া দুনিয়াতে আসব। কি জানি কয় এইটারে ওই যে নিউমোনিয়া। পরে দিলশান আর নিচে শোয়ার সাহস করেনি, চুপচাপ মধুবিবির সঙ্গে উপরে শুয়ে পড়েছে। আসানরা বাইরে আড্ডা দিচ্ছে। তরি এসে তাদের ঘরটা গুছিয়ে দিল। আসান, সৌম্য আর উচ্ছ্বাস রাতে তাদের ঘরে শোবে। তরি আলমারি থেকে বালিশ বের করে বিছানায় রাখল। নিজের নরম বালিশটা সঙ্গে করে বেরুবার সময় আসান তাকে আঁকড়ে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আজকের রাত শুধু আপনার আর আমার রূপ দেখিয়ে লোভে ফেলে চলে যাচ্ছেন? বলেই তরির কানে আরো খুব বাজে একটা কথা বলল। তরি ভ্রু কুঁচকে ফেলল। কি সব বলছে লোকটা? মিটিমিটি হেসে সে বলল, আপনার পরিকল্পনায় ছাই বাড়িতে শোয়ার জায়গা নেই। আপনি, সৌম্য ভাইয়া আর উচ্ছ্বাস এখানে ঘুমোবেন। আমি পড়ার ঘরে মা আর গুনগুনকে নিয়ে শোব। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি আপনারা, কালকে কিন্তু অনেক কাজ আছে। আসান ভোতা মুখে দাঁড়িয়ে রইল। একই অবস্থা কই ভেবেছিল রাতে বউকে খানিকটা আদর সোহাগ করবে, তা আর হচ্ছে কোথায়? বউটার থেকে আলাদা করে দিল আসানের তুলতুলে বউ। তরিরা সবাই আজ ক্লান্ত। গল্প শেষে লাইট বন্ধ করে শুয়ে পড়ল তারা। মাঝরাতে হঠাৎ গুনগুনের খুব তৃষ্ণা পেল। আশেপাশে হাতিয়ে পানি খুঁজতে লাগলো সে। কোথাও পানি নেই। বাইরে রান্নাঘরের সঙ্গে খাবার টেবিলে পানি দেখেছিল সে। নিয়ে আসবে কি? প্রথমে ভূত এবং অন্ধকারের ভয়ে সে এগুতে চাচ্ছিল না, কিন্তু এদিকে তৃষ্ণায় গলা ফেটে চৌচির। হাত বাড়িয়ে মনোয়ারার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুনগুন পানি আনতে বের হলো। খাবার টেবিল থেকে বোতল নিয়ে পানি খেল। একটা বোতল পাজা কোলা করে বগলে তুলে হাঁটা দিল। হঠাৎ পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ভয় গুনগুনের লোম দাঁড়িয়ে গেল। বুকে প্রচণ্ড সাহসের সঞ্চয় করে পেছনে ফিরে তাকিয়ে দেখল, ওই উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনের ভয়ার্ত চেহারা দেখে সে বলল, ভয় পেয়েছ? এত রাতে এখানে কি করছো? ঘুমিয়ে পড়ো নয়তো শরীর খারাপ করবে। কি আপন ভেবে গুনগুনকে কথাগুলো বলল ছেলেটা, যেন গুনগুনকে খুব করে চেনে। গুনগুন মিনমিন করে বলল, পানি খেতে এসেছিলাম। এই বলে পানির বোতলটা নিয়েই সে দৌড়ে চলে গেল। আশ্চর্য বিষয়, এই উচ্ছ্বাস নামের ছেলেটা গুনগুনের এত পায় পায় ঘুরছে কেন? সকাল থেকেই রুমি খুব কান্নাকাটি শুরু করেছে। নানাভাবে বুঝো দিয়েও তাকে বোঝানো যাচ্ছে না। কখনো মধুবিবিকে ধরে কাঁদছে, কখনো মাকে ধরে কাঁদছে। শেষে না পারতে শোভাতরি আর গুনগুনের সঙ্গে রুমিকে পার্লারে পাঠিয়ে দিলেন। মেয়ের কান্নাকাটি তার একদমই সহ্য হয় না। ছোট বলে সবার টান রুমির প্রতি একটু বেশি। তরিকে একটা শাড়ি কিনে দিয়েছে আসান, হালকা গোলাপি রঙের বেনারসি শাড়ি। গুনগুনকেও একই রঙের একটা চুড়িদার কিনে দিয়েছে। গুনগুন পার্লারে সাজতেন চায়নি, ওসব ভারী মেকআপ তার সহ্য হয় না। শোভা জোর করেই পাঠালেন। দিলশানকেও পাঠাতে চেয়েছিলেন সঙ্গে, দিলশানই বুঝিয়ে সুঝিয়ে না করে দিয়েছে। বাবু পেটে আসার পর থেকে অতিরিক্ত গরম লাগে তার, এর মধ্যে ওসব মেকআপ করে চলাফেরা করা কষ্টকর। বিয়েতে পাওয়া হালকা আকাশি রঙের একটা শাড়ি তোলা আছে তার, আজ সেটাই পরবে সে। ওদিকে আসান আর মাজদাক সকাল থেকে ভীষণ ব্যস্ত। বাড়ির উঠোনে বড় করে প্যান্ডেল করা হয়েছে, তাতে চেয়ার আর বড় বড় টেবিল বসানো হয়েছে। বাইরে বাবুর্চিরা বড় ডেকচিতে করে রান্না করছে। সকাল থেকেই ওসব নিয়েই পড়ে আছে বাপ ছেলে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতে মোটেও কমতি রাখা যাবে না। সারারাত স্টেজে নাচাকোদার পর পরে পরে ঘুমোচ্ছে রঙ্গন, কোনো তালি নেই তার। কতবার যে সকাল থেকে ডেকে গেছেন নাহার বেগম হিসেব নেই। অর্ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুমের অথই সাগরে সেও ডুব মেরেছে। দুজনের ঘুমের মাঝে বাগড়া দিতে এলো সৌম্য। রঙ্গনের ঘরে ঢুকেই এলোপাতাড়ি পানির ছিটা দিতে লাগল। রঙ্গন বিরক্তি নিয়ে বলল, এই কেরে, ঘুমে তাকাতে পারছি না, কিসের পানি ছিটাছিটি করছিস? সৌম্য পানির গ্লাসটা রেখে বলল, তোর হুশ জ্ঞান কই গেছে রে রঙ্গনিন্না, উঠো জলদি, আজকে তোর বিয়ে। উঠে নাস্তা করে বসো। আমি আসার সময় ফেসিয়াল স্ক্রাব নিয়ে এসেছি। বিয়ে করতে যাবি, একটা লুকফুকের তো ব্যাপার আছে নাকি? বিয়ের কথা আমলে আসতেই রঙ্গন লাফ দিয়ে উঠে বসল। আজকে তো আসলেই তার বিয়ে, রুমির সঙ্গে চুমোচুমি খেলার দিন। তাড়াতাড়ি নাস্তা করে চোখ বন্ধ করে বসল। সৌম্য রঙ্গনের গালে ফেসিয়াল স্ক্রাব লাগিয়ে দিচ্ছে। চোখে আসানদের বাড়ির বাবুর্চিদের কাটা সালাদের বোল থেকে উঠিয়ে আনা দুটো শশার টুকরো। অর্ক সাইড থেকে বলল, আমাকেও একটু লাগিয়ে দে বন্ধু।
আমারও তো একটা সুন্দর হতে ইচ্ছে করে নাকি? সৌম্য ফেসিয়াল স্ক্রাবের প্যাকেটটা অর্কের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিজেরটা নিজে মাখ, তোর বিয়ে লাগুক তখন তোকেও লাগিয়ে দেব। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই স্ক্রাব লাগালো মুখে। রঙ্গন হাত দুটো সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খালি মুখ সুন্দর হলে হবে? আমার হাতেও লাগিয়ে দে, বাদ যাবে না একটি শিশুও। হাতে পায়ে সব জায়গায় লাগাবো। সৌম্য তাকে ভেঙচি কেটে বলল, শখ দেখলে হাসি পায়, নিজে লাগিয়ে নে, মুখে লাগিয়ে দিচ্ছি, সেটাই তোর পরম সৌভাগ্য। এসেছে আবার হাতে পায়ে লাগাতে। রঙ্গন অর্কের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে হাতে পায়ে সব জায়গায় লাগালো। তার বিয়ে আজ, সে এসব করবে না তো কে করবে? রঙ্গন মুখ ধুয়ে এলো। মুখে আসলেই একটা চকচকে ভাব দেখা দিচ্ছে। বিয়ের পর রোজ রোজ রুমির চুমু খেলে সে আরো সুন্দর হয়ে যাবে। সৌম্য এবার সিরিয়াস ডিসকাশনে বসল। রঙ্গনের সঙ্গে বরযাত্রায় সৌম্য যাবে, আর অর্ক থাকবে আসানদের বাড়িতে। রুমি তরি গুনগুন সেজেগুজে পার্লার থেকে এলো। রুমির পরনে লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা পছন্দ করে কিনেছে রঙ্গন। নাহার বেগম সেদিন বলেছিল রুমিকে, পাগলা দাশুর পছন্দ খারাপ না। শাড়িটা খুব সুন্দর। রুমির মাথায় বড় খোপা করে, তাতে গোলাপ ফুল গাঁথা। মাথায় বড় গোল্ডেন কালারের ওড়না। রুমির বান্ধবীরাও বাড়িতে এসেছে। সব বান্ধবীদের মাঝে রুমির বিয়ে সবার প্রথমে হচ্ছে। তরি সেজেগুজে ঘরে গেল। গোলাপি বেনারসির সঙ্গে হালকা গোল্ড পড়েছে সে গলায়। চুলে দুটো গোলাপ দিয়ে খোপা করা। গুনগুনের চুলে খেজুর বেনি বাঁধা। মুখে একেবারে হালকা মেকআপ। তার বড্ড অস্বস্তি হয় মেকআপে। আসান তরির পিছু পিছু ঘরে ঢুকল। তারও রেডি হতে হবে। তরি আলমারি থেকে আসানের গোল্ডেন কালারের শেরওয়ানিটা বের করে রাখল। আসান ঘরে এসেই পাঞ্জাবি পাল্টে শার্ট পরল। দরজা খোলা বিধায় ফিসফিস করে তরিকে বলল, কাল রাতে ধুলো ছিটিয়ে পালিয়েছ, আজ রাতে নিস্তার নেই। তৈরি থেকো সুন্দরী, আজকে তোমাকে ভালোবাসার আগুন ভস্ম করে দেব। এটুকু বলেই ঠোঁট চোখা করে তরির দিকে তাকিয়ে চুমুর ইঙ্গিত করল। তরি লজ্জা দরজা দিয়ে পালালো। রুমিকে ইতিমধ্যে স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার এসে টুসটুস করে রুমির ছবি তুলছে। গুনগুন হা করে তাকিয়ে সে সব দেখছিল। যখন তার বুবুর বিয়ে হয় তখন সে খুব ছোট ছিল। না হলে সেও খুব আনন্দ করত। কেন যে বুবুটার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, অবশ্য ভালোই হয়েছে। আসান ভাইয়া খুব ভালো। তরির বিয়ে না হলে আসানের মতো ভাই পেত কি করে সে? গুনগুনের খুব খেয়াল রাখে সে। মনোয়ারার কাছে ফোন করে গুনগুনের খোঁজ খবরও নেয়। গুনগুনের আধপাঁচ ভাবনার মাঝখানেই কে যেন গুনগুনের পাশে এসে দাঁড়ালো। গুনগুন পাশ ফিরে তাকাতেই দেখল, ওই যে উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনকে দেখামাত্রই হেসে বলল, কিসে পড়ো তুমি? গুনগুন ইতস্ততভাবে জবাব দিল, ক্লাস 8। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, এত পুচকি মেয়ে। গুনগুন আর জবাব দিল না। ঠোঁট কামড়ে ওপাশ থেকে সরে গেল। গুনগুন তো এখন বড় হয়েছে, তাকে পুচকি বলে ডাকলো কেন? তরি আকস্মাত এসে গুনগুনের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এই তাড়াতাড়ি এদিকে আয়, বর এসেছে, আনার গেট ধরব। তরি গুনগুন আর দিলশান সামনে এসে দাঁড়ালো। পেছনে রুমির বান্ধবীরা। তাদের সবার একটাই দাবি, 50,000 টাকা দাও, তারপর বউ নাও। রঙ্গন শেরওয়ানি পাগড়ি পরে ভেতরে ঢোকার বহু চেষ্টা করছে। সৌম্য দরদাম করেই যাচ্ছে। এর মাঝে রঙ্গন বলল, এত কিছুর দরকার নেই, আমার বউ দেন, আমি চলে যাই। দিলশান চিৎকার করে বলল, উহুম, একদমই না, নো মানিত নো হানি। শেষ অবধি 50,000কে 10,000-এ রূপান্তরিত করা হলো। টাকা দিয়েই শেষ অবধি রঙ্গন ভেতরে ঢুকল। রঙ্গনের পাশেই দাঁড়িয়ে ছিল মেহজাবিন। রঙ্গনের হাত ধরে সেই ভেতরে ঢুকল। রঙ্গনের আপন ভাইবোন নেই বিধায় রঙ্গন মেহজাবিনকে বোনের মতোই দেখে। এটা তৈয়ব আলীর মেয়ে। রঙ্গন ভেতরে ঢুকে দেখল স্টেজে রুমি বসা। লাল টকটকে শাড়ি চুড়ি পরে একেবারে বউয়ের মতো। কি সুন্দর লাগছে রুমিকে, একেবারে বউ বউ টাইপ। বউই তো রুমি, তো তারই বউ। মাথায় করে রাখবে রুমিকে সে। একটা মাত্র বিড়াল বউ তার। রুমি বউ স্টেজে গিয়ে এক অহেতুক কাণ্ড ঘটালো রঙ্গন। টুপ করে সকলের সামনে জড়িয়ে ধরল রুমিকে। রুমি পুরোই বিস্মিত, কেউ শীষ বাজাচ্ছে, কেউ আবার হাতে তালি দিচ্ছে। ছি, বড়দের সামনে এমনটা না করলে হতো না? রঙ্গন নিজের কাজে অটল থাকল। দু হাতে জাপটে ধরে রাখল রুমিকে। রুমির শরীর থেকে একটা বউ বউ টাইপ মিষ্টি ঘ্রাণ বেরুচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াতে স্টেজে এলেন। শুরুতেই রুমিকে বললেন, 10 লাখ টাকা মোহরানায় আবুল কাশেম ব্যাপারীর একমাত্র পুত্র রঙ্গন ব্যাপারীকে বিয়ে করতে রাজি তুমি?
রাজি থাকলে বলো মা কবুল। রুমি এদিক ওদিক তাকালো। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আহসান তার একটু পেছনে দাঁড়িয়েই আছে। সে আহসানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ভাইয়া বলে কেঁদে ফেলল। আহসান রুমির কাছে জড়িয়ে ধরল তাকে। রুমি এরপর চোখ মুছে কোনো রকমে ঢোক গিলে বলল, কবুল। পরপর 3 বার কবুল বলার পর রঙ্গনকেও একই প্রশ্ন করা হলো। 10 লাখ টাকা মোহরানা ধার্যক্রমে মাজদাক সারোয়ারের কনিষ্ঠ কন্যা রোমানা ইয়াসমিনকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বাবা বলো কবুল। রঙ্গনের মনে যেন লাড্ডু ফুটছে। গটগট করে 3 বারই সে কবুল বলে দিল। এদিকে রুমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তরি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ের দিন তরি যখন রুমির মতোই কাঁদছিল। আহসান তখন বারবার তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তরি জেদের বশে এড়িয়ে গেছে। এখন এসব ভাবলে খুব হাসি পায়। উপেক্ষায় আহসানের মুখটা শুকিয়ে গিয়েছিল একেবারে। বরযাত্রা খাওয়া দাওয়ার একেবারে শেষ প্রান্তে রুমিরা খেতে বসল। বড় টেবিলে রুমি, রঙ্গন, আহসান, তরি এবং তরির পাশে গুনগুন, সৌম্য, অর্ক, দিলশান এবং উচ্ছ্বাস। আহসান পরে বসতে চেয়েছিল খেতে। মাজদাক সারোয়ার জোর করে আহসানকে খেতে বসিয়ে দিয়েছেন। সেই সকাল থেকে গাধার খাটুনি খাচ্ছে ছেলেটা। বিশ্রামের তো একটু প্রয়োজন আছে। কথামতোই বিয়ের টেবিলে রাখা বড় খাসির মাংস ছিঁড়ে সে আগে অর্কের পাতে দিল। এই মাংসের ইতিহাস শুধু অর্ক আর তার মধ্যেই সীমাবদ্ধ। বড় খাসিটার সিংহভাগই অর্কের পেটেই গেল। এত ভারী পোশাকের কারণে হাত দিয়ে রুমি সেভাবে খেতে পারছিল না। পাশ থেকে তাকে তরি একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল। অবশ্য আহসান সামনে না থাকলে এই কাজটা রঙ্গনই করত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাল অবধি ফটোসেশন পর্ব চলল। রুমি প্রায় বিরক্ত হয়ে পড়ল। কালকে থেকে ছবি তুলে এখন ক্যামেরা দেখলেই তার বিরক্ত লাগছে। অর্ক হঠাৎ রঙ্গনের পাশে এসে বসল। ফিসফিস করে মেহজাবিনকে ইশারা করে রঙ্গনকে বলল, এই মেয়েটাকে? রঙ্গন স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার মামাতো বোন। অর্ক ফের বলল, কিসে পড়ে? রঙ্গন উত্তরে বলল, এই বছর গ্র্যাজুয়েশন শেষ হবে। অর্ক ঠোঁট কামড়ে বলল, সিঙ্গেল? রঙ্গন অর্কের কথার মানে বুঝতে পেরে দাঁত কিরমির করতে করতে বলল, একদম আমার বোনের দিকে চোখ দিবি না। আমার বোন মানে তোরও বোন। অর্ক ভেংচি কেটে বলল, তুমি যে আহসানের বোন নিয়ে টাঙ্কিবাজি করলে? আমি আজই বাড়ি গিয়ে আব্বার সাথে কথা বলবো। রঙ্গন ভ্রু কুঁচকে বলল, শোন, আহসানের বোন আমার বউ, কিন্তু আমার বোন তোর বোন। তোর মতো ফাজিলের সঙ্গে আমি আমার বোন বিয়ে দেব না। তোর বিয়ে ঠিক হওয়ার আগেই ক্যান্সেল। অর্ক বাঁকা চোখে রঙ্গনকে দেখতে লাগল। বিয়ে সে এই মেয়েকে করবেই, লিখে নিও বসো। বিদায় বেলায় রুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার দশা। আহসানও মন মরা হয়ে কাঁদছে। মাজদাক সারোয়ারের বুকের ধন পরের বাড়িতে চলে যাচ্ছে। শোভা আর মাজদাক দুজনেই কাঁদছেন। মাজদাক রঙ্গনের হাতে রুমির হাত দিয়ে বলল, বাবা, আমার একটাই মেয়ে। আমি আজকে কিসের ভেতর দিয়ে যাচ্ছি সেটা তুমি বাবা না হওয়া অবধি বুঝবে না। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। কখনো চোখে জল আসতে দিও না। যদি বোঝা মনে হয় তাহলে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও। তাও কষ্টে ওর মনটা বিষিয়ে দিও না। রঙ্গন উপরে উপরে ভালো মানুষের ঢং করলেও মনে মনে সে বলল, কাঁদবে আপনার মেয়ে, অবশ্যই কাঁদবে, কিন্তু দুঃখে না, বিছানায় আমার ভালোবাসার জোয়ারে। রঙ্গন আধা ঘন্টা যাবৎ গাড়ির সামনে দাঁড়িয়েই আছে। রুমির কান্নাকাটির পর্ব শেষই হচ্ছে না। একে ওকে ধরে সে কেঁদেই যাচ্ছে। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ওরে আমার বউটারে এবার ছাড় রে, আর কত কাঁদাবি? চোখের পানি সব একদিনেই ফুরিয়ে যাবে রে। রুমি প্রায় 1 ঘন্টা পর কেঁদেকুটে গাড়িতে উঠল। রঙ্গন তার পাশে বসে। গাড়িতে আরও অনেক মানুষ আছে। তাদেরকে রুমি বিশেষ চেনে না। রঙ্গন হঠাৎ রুমির হাতটা চেপে ধরল। ভয় হাত দুটো ঠকঠক করে কাঁপছিল এতক্ষণ। রঙ্গনের ছোঁয়ায় কাঁপতে থাকা হাতগুলো কেমন নির্জীব হয়ে গেল। ওই বাড়িতে গিয়ে রুমি যখন গাড়ি থেকে নামল, সবাই তখন ঘিরে ধরল রুমিকে। পাড়া পড়শিরা অনেকেই রঙ্গনের নতুন বউ দেখতে এসেছে। রাত অবধি বউ দেখার জন্য প্রতিবেশীদের আনাগোনা চলতেই লাগল। রুমিকে বসার ঘরে ফ্যানের নিচে বসিয়ে রাখা হয়েছে। রঙ্গন রুমির পাশ থেকে সরছেই না। ছিপকে আঠার মতো লেগেই আছে, যেন কলিজার ভেতর ঢুকে যাবে যখন তখন। নাহার বেগম এসে রুমিকে খাইয়ে দিলেন। রঙ্গনের ঘরে মনের সুখে অর্ক, সৌম্য, দিলশান এবং মেহজাবিন বাসর ঘর সাজাচ্ছে। দিলশানের এসব দেখে নিজের কথা মনে পড়ে গেল। এভাবে বাড়ির ছোটরা মিলে তার আর সৌম্যের বাসর রাত সাজিয়েছিল।
বাসর রাতে সৌম্য তাকে একটা গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছিল। সেটায় দিলশানের নাম লিখা ছিল। মেহজাবিন ফুলের পাপড়ি দিয়ে লাভ বানাচ্ছে বিছানায়। অর্ক এসে তাকে বলল, আস্তে কলি ছিটাবেন, কখন আবার কার চোখে না পড়ে যায়। মেহজাবিন মুচকি হেসে বলল, ভুল বারবার হয় না, কাল ভুল করে আপনার চোখে পড়েছিল। অর্ক নিজমনে বিড়বিড় করে বলল, হয়তো ভুল করে ভুল হয়, ভুল করে আবার প্রেমও হয়। এই যে আমি পড়েছি। রাত 9:30টার দিকে অর্ক, সৌম্য এবং দিলশান চলে গেল। নাহার বেগম খুব অনুরোধ করেছিলেন থেকে যেতে। অর্ক আর সৌম্য বাহানা দিয়ে চলে গেছে। শেষে নাহার বেগম জোর করে ওদের খাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছেন। সবকিছু শেষ করে ছাড়া পেতে পেতে ঘরে ঢুকতে রঙ্গনের রাত 11টা বাজল। ঘরে ঢুকতেই দেখল বিছানায় একটা লালপরি ফুলের মাঝে বসে আছে। রঙ্গন পা টিপে টিপে বিছানায় গিয়ে বসল। ঘোমটাটা খুলেই দেখল কেঁদে কেটে রুমির চোখ ফুলে মৌচাক হয়ে গেছে। গলাও বসে গেছে অনেকটা। রঙ্গন রুমির মাথায় একটা চুমু খেল। ঠোঁটের দিকে এগুতেই রুমি সরে গিয়ে বলল, আপনি যা চাচ্ছেন তা হবে না, আমার একটু মেয়েলি সমস্যা চলছে। রঙ্গনের ভেতরে কোনো দুঃখ টুক্ষ দেখাই দিল। শুধু হেসে সে বলল, তাহলে একটা চুমু গালে শুধু? একটাই। বলেই রুমির গালে টুস করে চুমু খেল। রুমি বিস্ময়ে ঢোক গিলল। রঙ্গন বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল। একটা রিং এর বক্স রুমির হাতে দিয়ে বলল, এটাতে একটা গোল্ডের রিং আছে, আমার প্রথম 3 মাসের স্যালারি দিয়ে কেনা। প্রথম স্যালারি দিয়ে সবাইকে সবকিছু দিয়েছি। মাকে দিয়েছি, মামা মামি এবং বোনদের দিয়েছি। তুমি তো আমার বউ, সেই হিসেবে তোমার কিছু পাওয়া আছে তো। এটা তোমার জন্য কিনেছি। এক মুঠে কেনার মতো এত টাকা তখন হাতে ছিল না, তাই 3 মাস টাকা জমিয়ে কিনেছি। বলেই রুমির আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। রিংটা খুব সুন্দর, খুব চকচক করছে। রিংটার পেছনে খুব সুন্দর করে হলমার্কের মতো করে আর প্লাস আর লিখা। রঙ্গন তখনই ঠোঁট ফুলিয়ে বলল, আমার উপহার কোথায় রুমি? বাসর রাতে উপহার দিতে হয় জানো না? রুমি আমতা আমতা করে বলল, আমি তো জানি না, আমার কাছে কোনো উপহার নেই। রঙ্গন বাঁকা হেসে বলল, আছে তো, তুমিই তো একটা উপহার রুমি। এটুকু বলেই রুমির ঠোঁটে একটা টুস করে চুমু খেল সে। বাড়ি থেকে মেহমানরা চলে গেছে। আছেন শুধু রুবি, মোস্তফা, সারোয়ার আর উচ্ছ্বাস। সেই ঘুরে ফিরে রাতে তরিকে আহসানের ঘরেই আসতে হলো। তরি তখন সবেমাত্র ঘরে ঢুকেছে। আহসান তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। তরি মৃদু চিৎকার করে বলল, এই বাজে লোক ছাড়ুন বলছি। আহসান তাকে বিছানায় ফেলে দিয়ে বলল, বাজে বলেছ? আচ্ছা, আজকে বাজে হয়েই দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই তরিকে ইচ্ছে মতো সুরসুরি দিল। তরি খিলখিলিয়ে হেসে পালিয়ে যেতে চাইল। আহসানের তরিকে পালিয়ে যেতে দেওয়ার মতো ইচ্ছে আছে কি? তরির আঁচল খানা টান দিয়ে নিজের কাছে এনে ফেলল। এরপর যা হলো তা কাউকে বলা যায় না। ভীষণ ভীষণ বাজে কথা ওসব। তরির শরীরটা ভালো নেই। গত 2 দিন যাবৎ শরীরের খারাপের কারণে ক্লাসে যাওয়া হয়নি। উচ্ছ্বাসরা অনেকদিন পর বাড়িতে এসেছিল বিধায় অনেকদিন ছিল। তাই এই বাহানায় তরি ক্লাস মিস করেছে। আজ একেবারে না গেলেই নয়। আহসান ক্লাস মিস করা একেবারেই পছন্দ করে না। উচ্ছ্বাসরা দিন কয়েক আগেই চলে গেছে। উচ্ছ্বাস ছেলেটা খুব ভালো। ভাবি ভাবি বলে তরির সঙ্গে খুব গল্প করত। উচ্ছ্বাস যাবার সময় তরিকে সবার আড়ালে ডেকে বলেছিল, ভাবি, আপনার কাছে আমার খুব মূল্যবান জিনিস রেখে গেলাম, ভেবে নিন আমানত রাখলাম। সময় হলে আমার জিনিস আমি ঠিকই ফেরত নেব, ততদিন না হয় আপনার কাছেই থাকুক। তরি বারবার করে জিজ্ঞেস করেছিল কি জিনিস সেটা বলতে। উচ্ছ্বাস মুচকি হেসে এড়িয়ে গেছে। এমনকি উচ্ছ্বাস চলে যাবার পর তরি সারাবাড়ি তন্ন করে খুঁজেছিল উচ্ছ্বাস কিছু ফেলে গেছে কিনা। কিন্তু তরি হতাশ, উচ্ছ্বাস কিছু ফেলেই যায়নি, কিসের কথা বলে গেল তবে? তরি আলসেমি করে বিছানায় শুয়ে রইল। ক্লাসে যেতে একদমই শরীরে কুলোচ্ছে না। কিন্তু তাকে তরি কিভাবে আহসানকে বোঝায় যে সত্যিই তরির শরীরটা ভালো নেই? আহসান ভাববে তরি নিশ্চয়ই অজুহাত দিচ্ছে। মাথাটা বড্ড ঘোরে, কেমন গা গুলিয়ে বমি হয়। গত 1 সপ্তাহ যাবতি এই সমস্যায় ভুগছে সে। তুবা পেটে আসার পর যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। আচ্ছা, ওয়েট, এই মাসে তার পিরিয়ড মিস গেছে, মনের কোণে কোথায় যেন একটা আশার আলো দেখা দিল তরির। দেখবে কি একবার পরীক্ষা করে? ক্লাস শেষে ফেরার পথে একটা কিট কিনে আনলে কেমন হয়? তরি বিছানা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালো। আহসান স্কুলে চলে গেছে ভোরে। টলমলে পায় তরি কোনো রকমে তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে।
গতরাতে তলপেটেও খুব ব্যথা হয়েছিল। আহসান শেষে গরম পানি দিয়ে সেকে দিয়েছিল পেটটা। রুমি রোজ ক্লাসে একাই যায়। ঘুম থেকে উঠে রেধে বেড়ে তৈরি হয়ে বের হয়ে যায়। কিন্তু ছুটি হলে রঙ্গন তাকে নিয়ে আসে বাড়িতে। রুমি বারবার নিষেধ করেছিল রঙ্গনকে। রঙ্গন বেহা বিড়াল তবুও আসে। ক্লাসের ভেতরে দিনে 14 বার করে রুমিকে কল করে। ভয় রুমি এখন সবসময় ফোন সাইলেন্ট করে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। রুমি ক্লাস শেষে বের হয়ে দেখল রঙ্গন দাঁড়িয়ে। রুমিকে দেখেই হেসে এগিয়ে এসে দুম করে জড়িয়ে ধরল। রুমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিল নিজেকে। রাস্তাঘাটে এসব কি? মানুষজন কি ভাবে কে জানে, এই লোকের কোনো আক্কেল জ্ঞান নেই। রুমি রেগে গিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কি করছেন? আমার ভালো লাগে না একদম এসব। বাড়িতে গিয়েও সারাদিন শরীরের সঙ্গে চিপকে থাকেন আঠার মতন। এখন বাইরে এসেও তাই করছেন। রঙ্গন সে সবের ধার ধারে নাকি হাই তুলতে তুলতে সে বলল, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? যা শালা, নিজেদের বউকে গিয়ে জড়িয়ে ধরে চুমু খা, আমার ভাগেরটার দিকে নজর দিচ্ছিস কেন? রুমি গটমট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন সরল মুখে বলল, আজব তো, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন রুমি? আমি আবার কি করলাম? রুমি ঝাঝালো কণ্ঠে বলল, না আপনি কেন কিছু করতে যাবেন? দোষ হয়েছে আমার কপালের। রুমি রেগেমেগে বাইকে গিয়ে বসল। রঙ্গন উঠে দ্রুত বাইক স্টার্ট দিল। বাড়ি ফিরেই রুমি ঘরে ঢুকে আলমারি খুলল। গরমে শরীর ঘেমে একেবারে একাকার। গায়ের জামাটা পাল্টে নেওয়া দরকার। রুমি খুঁজে একটা পাতলা সুতির শাড়ি বের করল। রঙ্গন তখন ফোন হাতে রুমিকে উদ্দেশ্য করে বলল, রুমি দরজাটা দিয়ে দিও, আমার একটু কাজ আছে। রুমি তখন সবেমাত্র জামার বোতামে হাত দিয়েছে। শাড়িটা বিছানার ওপরে রেখে বলল, কোথায় যাচ্ছেন? রঙ্গন রুমির কাছে এলো। রুমির পেটে একটা চিমটি কেটে বলল, সৌম্য ফোন দিয়েছে সুন্দরী, তুমি এখন চেঞ্জ করবে? রুমি ওড়নাটা গলা থেকে খুলে বলল, হ্যাঁ, খুব গরম বাইরে, শরীর ঘামে ভিজে গেছে। রঙ্গন তড়িৎ হাতে থাকা ফোনটা কানে তুলে বলল, সৌম্য আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আজ আসতে পারবো না রে, কাল দেখা হবে। রুমি অবাক হয়ে বলল, আপনি না এইমাত্র বললেন সৌম্য ভাইয়া ডেকেছে, এখন বলছেন যাবেন না? কাহিনী কি? রঙ্গন পরনে শার্ট খুলতে খুলতে বলল, তুমি এখন চেঞ্জ করবে তাই না রুমি? এত মনোরঞ্জন দৃশ্য ফেলে বাইরে যাই কি করে? তোমার না গরম লাগছে? কই করো চেঞ্জ। রুমি তেতে উঠে বলল, আপনি বাইরে যান বলছি, ক্যারেক্টারলেস বেহা লোক আমি কিন্তু চিৎকার করব। আম্মাকেও ডেকে আনবো, এখনই বের হন আপনি রুম থেকে। রঙ্গন রুমির কোমরটা ধরে তাকে কাছে টেনে বলল, তুমি তো রোজ রাতেই চিৎকার করো রুমি। আম্মার সয় আছে, ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে। আম্মা বুঝবে, কাছে এসো, অনেক ভালোবাসে দিব কলিজা। উম্মা। ধাক্কা দিয়ে কামড়ে দিয়েও ছাড় পেল না রুমি। কোলে তুলে বিছানায় নিয়ে ঠিকই। ছি ছি। নাহার বেগম খাবার বেড়ে রুমিকে ডাকতে এলেন। দরজা ভেতর থেকে লাগানো দেখে আর বিরক্ত করলেন না। বিয়ের প্রথম বছর দিনরাত কোনো ব্যাপার না। মনে মনে রঙ্গনকে গালি দিয়ে বললেন, ফাজিল পোলা মাইয়াটারে দিনেও একটু ছাড় দিলি না, এক্কেরে বাপের স্বভাব। ক্লাস শেষে ফেরার পথে ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট কিনল তরি। ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটা দিল। আহসানকে আগেই কিছু বলা যাবে না। পজিটিভ আসলে বলবে। আল্লাহ না করুক নেগেটিভ আসলে আহসানের মৃদু হলেও মন খারাপ হবে। তরির একদমই ভালো লাগে না আহসানকে ওভাবে দেখতে। বিকেলে আহসান যখন ছেলেমেয়ে পড়ানো শেষে বাইরে গেল, তখনই তরি ব্যাগ থেকে কিটটা বের করল। কিটে 2 ফোঁটা ইউরিন দিয়ে অপেক্ষা করতে শুরু করল। 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগলো। আল্লাহর নাম নিয়ে তরি কিটের দিকে তাকালো। এটা কি হলো? কিটে দুটো লাল দাগ দেখা যাচ্ছে। তার মানে তরি প্রেগনেন্ট। তরি পেটে হাত রাখল। এই ছোট্ট পেটে এখন আরেকজন বেড়ে উঠছে। তরিকে আম্মু আর আহসানকে বাবা বলে ডাকবে সে। সত্যি, তরির যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দে পুরো ঘরময় সে পায়চারি করতে লাগল। আহসান ফিরলেই আজ আহসানকে সে সবার প্রথমে বাবুর খবরটা দেবে। যদিও 1 সপ্তাহ ধরেই তরির সন্দেহ হচ্ছিল, তাও পিরিয়ডের ডেটের জন্য অপেক্ষা করছিল সে। আহসানের প্রাপ্যটুকু আহসানকে আজ ফিরিয়ে দেবে সে। আনন্দে চোখটা কেমন চিকচিক করে উঠল তরির। তুবা তরির কোল জুড়ে আবার আসবে। আসবে তো তরির তুবা। বিকেলে রুমি ঘর থেকে কোনো রকমে বের হলো। রঙ্গনকে কোনো রকমে সরিয়ে উঠে এসেছে সে। কুম্ভকর্ণটা এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, ভাবখানা এমন যেন সে কিছুই বোঝেন না। বিগত কয়েকদিন যাবৎ রুমিকে সারারাত জ্বালিয়ে খাচ্ছে।
রুমির বুকের ওপরে পড়ে পড়ে ঘুমোয় কেন রে বজ্জাত? পুরো বিছানা থাকতে তার বুকেই কেন আস্তানা গাড়তে হবে? রঙ্গনের অত্যাচারে মাথাটা প্রচণ্ড চড়ে থাকে রুমির। রাতে ঘুমোতে না দিলে পড়া হয়, ক্লাসে লেকচার শোনার সময় ঘুমে সে তাকাতে অবধি পারে না। বাবার বাড়ির নাম তো ভুলতে বসার উপক্রম প্রায়। এতদিন ভাবি যখন বাপের বাড়ি যেত, ভাইয়ের খচখচানি দেখে বেজায় হাসত সে। তরির ওপর খুব রাগ হতো, কেন ভাইকে ফেলে চলে যায় সে। এখন তরির জায়গায় এসে সবটা টের পাচ্ছে সে। পরশু ক্লাস শেষে রঙ্গনকে না পেয়ে বাড়িতে গিয়েছিল সে। মিনিট 10-এর মাঝে রঙ্গন এসে হাজির, ইচ্ছে ছিল রাতে থাকবার, কিন্তু পাজি বজ্জাতটার কারণে চলে আসতে হয়েছে। মধুবিবি রুমির দিকে তাকিয়ে তাকিয়ে মুখ টিপে টিপে হেসে বলেছিলেন, বরের আদরে দেখি তোর রূপ বায়া পরতাসে রুমি জামাইটারেও বলিহারি মাইয়াটারে একটু ছাড় দিলেও তো পারে, পুরা তেনা বানায়া দিছে আমার নাতনিটারে। রুমি লজ্জায় মাথা তুলে তাকাতে পারেনি। কি লজ্জা কি লজ্জা, একটু উঠোনে গিয়েও শান্তি নেই। পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকে। নাহার বেগমের ঘরে গিয়ে একটু গল্প করার সুযোগটাও দেয় না। বারবার ইশারায় এসে রুমিকে ডেকে যায়। রুমি না গেলে এই সেই বাহানায় নাহার বেগমকে দিয়েই রুমিকে ডেকে পাঠায়। এই নির্লজ্জের কারণে রুমির জীবনটা অতিষ্ঠ প্রায়। ছোট বাচ্চা ফিডারের জন্য মায়ের পেছনে পেছনে যেভাবে ঘোরে, রঙ্গনের অবস্থা হয়েছে তাই। রুমি যেখানেই যাক না কেন সেখানে গিয়ে রুমির কাজে বাগড়া না দিলে তার চলেই না। রুমি টেবিলে বসে ভাত খেল। দুপুরের খাবার পেটে গেল বিকেলে। টেবিল গুছিয়ে উঠতেই রঙ্গন এসে হাজির। রুমি কোনো রকমে রঙ্গনকে ভাত বেড়ে দিয়ে কেটে পড়তে চাইল। তা আর হলো কোথায়। রঙ্গন রুমির হাত চেপে ধরে বলল, একটু খাইয়ে দেও না বউ, তুমি না ভালো বউ, দাও খাইয়ে দাও। রুমি ভেংচি কেটে বলল, হাত নেই আপনার, নিজের হাত দিয়ে খান, এসব রং ঢং আমি করতে পারবো না। রঙ্গন তখনই খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। প্লেটটা রুমির দিকে এগিয়ে দিয়ে বলল, খেতে হবে না আমার তাহলে? খিদে নেই, খিদে মরে গেছে। বাইরে ভুলু ঘেউ ঘেউ করছে, ওকে দিয়ে এসো যাও। মুখ ভার খাবার রেখেই উঠে পড়ল। প্লেটটা টেবিলের ওপরে রেখেই ঘরে চলে গেল। রুমির খুব মন খারাপ হলো এতে। যত যাই হোক, খাবার ফেলে এভাবে কেউ চলে যায়? খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘরে এলো রুমি। রঙ্গনের শার্টের কলার ধরে কাছে টেনে আনল। রঙ্গন মুখ ফুলিয়ে বসে আছে। রুমি লোকমা তুলে রঙ্গনের মুখের সামনে তুলে ধরে বলল, হা করুন। রঙ্গন অভিমানের সুরে বলল, খাবো না, খিদে নেই। রুমি চোখ রাঙিয়ে বলল, খাবেন না তো ভাত বাড়ালেন কেন আমাকে দিয়ে? চুপচাপ খেয়ে নিন, নয়তো আপনার ঘাড় ধরে সবগুলো ভাত গেলাবো। বলেই রঙ্গনের মুখে জোরপূর্বক খাবার পুরে দিল। রঙ্গন এমন একটা ভাব ধরল যেন তার খাবার ইচ্ছেই নেই। রুমিই তাকে জোর করে ধরে খাওয়াচ্ছে। রুমি তো জানে না এটা রুমির হাতে খাওয়ার জন্য তারই চাল। রঙ্গনকে খাইয়ে দিয়ে রুমি দুপুরে বের করে রাখা শাড়িটা নিয়ে গোসলখানার দিকে ছুটল। রঙ্গন মনে মনে বদমতলব বাড়তে শুরু করল। রুমি যখন গোসলখানায় ঢুকবে, কাপড় নিয়ে রুমির পিছু পিছু সেও গোসলখানায় ঢুকে যাবে। রুমির অগোচরে আলমারি থেকে সেও শার্ট আর লুঙ্গি বের করল। রুমি যেই না গোসলখানায় ঢুকলো অমনি রঙ্গনও টুপ করে ঢুকে পড়ল। রুমি রাগে কিরমির করতে করতে বলল, কি হলো এটা? বেরিয়ে যান এখনই, এখনই বের হন বলছি। রঙ্গন ওসব কথা গ্রাহ্যই করল না। উল্টো দাঁত কেলাতে কেলাতে বলল, তোমার সঙ্গে গোসল করব বউ, মাথায় একটু শ্যাম্পু করে দিয়ে শরীরটা মেজে দাও তো বউ। রুমিকে ঘৃণায় নাক সিটকে বলল, ছি, আমি ওসব পারবো না, আপনি জলদি বের হন। রঙ্গন শার্টটা খুলে গায়ে পানি ঢালল। সাবান আর শরীর মাজুনিটা রুমির হাতে দিয়ে বলল, তোমার তুলতুলে হাতটা দিয়ে আমারটা শরীরটা মেজে ধন্য করে দাও আমায় রুমি। দাও না বউ। রুমি মিষ্টি হেসে বলল, দিচ্ছি, আগে পিঠে সাবান ডলে দিচ্ছি, আপনি একটা সামনের দিকে ঘুরে দাঁড়ান। রঙ্গন খুশিমনে সামনে ঘুরে তাকাতেই রুমি রঙ্গনের পিঠে ইয়া বড় নখের আঁচড় কেটে দরজা দিয়ে বাইরে হয়ে পালালো। পালানোর সময় গোসলখানার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে লাইটটা বন্ধ করে দিল। বিকাল ছিল বলে গোসলখানার ভেন্টিলেটর থেকে পর্যাপ্ত আলো ভেতরে আসছিল বলে রঙ্গন এই যাত্রায় বেঁচে গেল। দরজার ওপাশ থেকে বারবার রুমি রুমি বলে চিৎকার করতে লাগল। রুমির এসব শোনার সময় নেই, খিলখিলিয়ে হাসতে হাসতে সে নাহার বেগমের গোসলখানায় গিয়ে গোসল করল। আরও এসো রুমির সঙ্গে গোসল করার স্বাদ নিয়ে একেবারে জন্মের শিক্ষা হয়েছে বদটার। রঙ্গন মনের দুঃখে পানি গায়ে ঢেলে নিজেই গোসল সারতে লাগল। পাজি মেয়ে এত জোরে তার পিঠে আঁচড় কেটেছে যে পিঠটা তার পানির সংস্পর্শে এসে জ্বলছে ভীষণ। কাজ শেষে আহসান বাড়ি ফিরল রাতে।
খিদেতে হাত পা রীতিমতো কাঁপছে তার। আজকে খুব পরিশ্রমের একটা দিন গেল তার। একটু ফুরসত মেলেনি সারাদিনেও। দুপুরেও ব্যবসার হিসাব মেলাতে গিয়ে একটু বিছানায় শরীরটা এলিয়ে দেওয়ার সুযোগ মেলেনি। আসান খাওয়ার সময় তরিকেও টেবিলে ডেকে এনে একসঙ্গে খেলো। আসান তরিকে ফেলে কখনোই একা খেতে বসে না। আজ তরি সেভাবে রাতে খেতে পারল না। প্রথমত খাবারটা খুব টক আর গন্ধ লাগছে। দ্বিতীয়ত আসানকে খবরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড সে। আসানের রিয়াকশন কি হবে তা ভেবেই পেটে কেমন সুরসুরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আসান যখন ঘরে এলো, তরি তখন তার পথ আগলে দাঁড়ালো। লাজুক মুখে হেসে বলল, আপনাকে একটা উপহার দেব আজ। খুব পছন্দ হবে আপনার। আপনার জীবনের সেরা উপহারও বলা যায়। আসান কিছু বলার আগেই তরি আসানের বুকে মাথা রেখে বলল, আমাদের আরেকটা তুবা আসছে আসান। আপনাকে বাবা বলে ডাকার জন্য কেউ আসছে। আসান কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তরি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আসানের কি যে হলো, শক্তপোক্ত আসান তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঠিক যেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। তরি নরমসুরে বলল, আপনার প্রাপ্য আজ আপনাকে ফিরিয়ে দিলাম আসান। আমার ভুলে আপনি এক সুন্দর সুখ থেকে বঞ্চিত হয়েছিলেন। দীর্ঘদিন অনুতপ্ত হয়ে পুড়ে মরেছি। এখন থেকে আর নয়। বাবুর সঙ্গে আনন্দে দিন কাটাবো আমরা। আসান চোখ মুছে তরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, ভুল বলেছ তরি। তুবা তার বরাদ্দের রিজিক নিয়েই এসেছিল। হায়াত শেষ তাই তুবাও চলে গেছে। তাতে তোমার দোষ কি তরি? আর একটা কথা, তুমি বাবুর কথা 3 মাস না হওয়া অবধি কাউকে বলবে না। বাড়ির কাউকেও না। ফের কোনো অঘটন ঘটলে সবাই তোমাকে দায়ী করবে। আমার খুব খারাপ লাগে তরি। তোমাকে কেউ কষ্ট দিলে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর তরির গালে ঠোঁটে আর পেটে কত শত চুমু যে খেয়েছিল আসান। সারারাত তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই গেছে। তরিকে কতবার করে বুঝিয়ে বলল, কিছুতেই কিছু কাজ হলো না। বোকা লোকটা কেঁদেই গেল। বিকেলে দীর্ঘ সময় গোসল করার কারণে রঙ্গনের শরীর কাঁপিয়ে জ্বর এলো। বিছানায় কাঁথা গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। রুমি রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। বহু সময় নিয়ে ডাকাডাকি করার পরও রঙ্গন যখন উঠল না, রুমি সন্দেহের বশে কপালে হাত রাখতেই চমকে গেল। ভয়ানক জ্বর এসেছে। নাহার বেগমকে ডেকে আনতেই নাহার বেগম রঙ্গনকেই দীর্ঘ সময় গোসল করার জন্য বকাঝকা করলেন। মাথায় জলপট্টি দিয়ে দিলেন। ভয়ে রুমির মুখ শুকিয়ে গেল। কেন যে সে গোসলখানার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল, দরজাটা না লাগালেই পারত। দরজা খুলতে না পেরেই রঙ্গন গরমে বারবার শরীরে পানি ঢেলেছে। নিশ্চিত তাই জ্বর এসেছে। রঙ্গনের জ্বরের ঘোরে রাতে তেমন কিছু খেল না। দুধ রুটি খেয়েই শুয়ে পড়ল। রাতে রুমি লাইট নিভিয়ে বিছানায় যেতেই রঙ্গনের গঙ্গানির আওয়াজ শুনতে পেল। ভয়ার্ত গলায় রুমি বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? রঙ্গন গঙ্গাতে গঙ্গাতে বলল, শীত লাগছে, জড়িয়ে ধরো তো বউ। শক্ত করে ধরবে। অনেক শীত বাইরে, অনেক ঠান্ডা। রুমি সত্যিই রঙ্গনকে বুকের সঙ্গে চেপে ধরল। রঙ্গন গুটিসুটি মেরে সারা শরীরের ভর রুমির ওপরে ছেড়ে দিয়ে রুমির বুকে মুখ গুজে ঘুমালো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুমি ঘুমিয়ে গেল। রঙ্গন রুমির বুক থেকে মাথা উঁচু করে রুমির দিকে তাকিয়ে মুচকি হাসল। হেহে, জ্বর একা একা আসেনি। রঙ্গন জ্বরের গোষ্ঠীশুদ্ধ বংশধরকে ডেকে এনেছে। গোসল শেষে রুমের সবগুলো লাইট অন করে এবং ফ্যান বন্ধ করে ঘরটাকে গরম করেছিল রঙ্গন। রুমি তখন নাহার বেগমের সঙ্গে সংসারের কাজ করছিল। এই ফাঁকে রঙ্গন রান্নাঘর থেকে 4 কোয়া রসুন এনেছিল। গরমের মধ্যে 2 কোয়া করে রসুন 2 বগলে চেপে ধরে গরমের মধ্যে 1 ঘন্টা ফ্যান বন্ধ করে বসেছিল। ফলাফল এই রাতে রুমির আদর সোহাগ সহ বুকে ঘুমানোর সুযোগ। এসব জ্বর ফরে কিছুই হয় না রঙ্গনের। ছোটবেলায় স্কুলে যেতে না ইচ্ছে হলে বগলে রসুন গুজে করা রোদের নিচে দাঁড়িয়ে থাকত রঙ্গন। কমপক্ষে 2 দিন জ্বরের বাহানা দিয়ে স্কুলে যেতে হতো না তার। জীবনে জিততে হলে টেকনিক খাটাতে হয়। টেকনিক ইহা বলিয়াছেন স্বয়ং রঙ্গন। ব্যাপারী রুমির প্রতি প্রেম তাকে কবি বানিয়ে তুলছে। আজ ঘুম থেকে উঠতে তরির বড্ড দেরি হলো। ভোরের দিকে একবার উঠেছিল সে। তখন আসান স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। ঘুমু ঘুমু চোখে আসানকে দেখে পাশ ফিরে ফের শুয়ে পড়ল তরি। এই ভারী শরীরটা নিয়ে বিছানায় পাশ ফিরতেও তার খুব কষ্ট হয়। 9 মাসে এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক। রাত হলেই বাবুর লাফালাফি শুরু হয়। সারাদিন দুষ্টুটা শান্তই থাকে। রাতে তরি ঘুমোতে এলেই তার যত দুষ্টুমি শুরু। নড়াচড়া করতে করতে সে নিচের দিকে নেমে যায়, নয়তো হাত পা ছড়ে।
আর আসান যদি ভুলক্রমেও তার পেটে হাত দেয় তবে হয়েছে কাজ, সঙ্গে সঙ্গেই সাড়া দিয়ে ওঠে দুষ্টুটা। বাবার স্পর্শ এখনই খুব ভালো করে চিনে গেছে। রাতে দুষ্টুটা বেশি বিরক্ত করলে আসান তেল গরম করে তরির পায়ে মালিশ করে দেয়, পেটেও আলতো হাতে মালিশ করে দেয়। পুচকুটা তখনও বাবার স্পর্শ পেয়ে দ্বিগুণ হারে লাফালাফি শুরু করে। শোভার ডাকে ঘুম থেকে উঠে বসল তরি। শোভা নাস্তা সাজিয়ে তরির জন্য বসে আছেন। তরি কোনো রকমে কষ্ট করে ধরে ধরে বিছানা থেকে নামল। শরীরে পানি উঠে হাত পা ফুলে গেছে তার। রাতে ঘুমও ভালোভাবে হয়নি। কাল রাতে ছিল অর্কের বিয়ের প্রোগ্রাম। রঙ্গন আর রুমির বিয়ের দিন রঙ্গনের এক কাজিনের সঙ্গে পরিচয় হয়েছিল অর্কের। সেই থেকে প্রণয় এবং শেষে পরিণাম। আপুটা দেখতে ভারী মিষ্টি। তরিকে বারবার করে কাছে ডেকে শরীর স্বাস্থ্যের কথা শুধোচ্ছিল। এই ফুলকো অসুস্থ শরীর নিয়ে তরি একদমই বের হতে চায়নি। পুচকোটা পেটের আসার পর থেকে মধুবিবি সন্ধ্যার পরে তরিকে কোথাও যেতে দেন না। কিন্তু আসান বাচ্চাদের মতো এমন জেদ ধরল তরি আর বাবু সঙ্গে না গেলে সেও যাবে না। শেষে তরি আসানের কথা রাখতেই কোনো রকমে একটা শাড়ি পরে বিনুনি বেঁধে চলে গেছে। তেমন সাজগোজও করেনি। মাথা ভর্তি ছিল মধুবিবির দেওয়া তেল। মধুবিবি রোজ তরিকে তেল দিয়ে চুল বেঁধে দেন। তরি ওভাবেই আসানের সঙ্গে অনুষ্ঠানে চলে গেছে। কাল রুমি আর রঙ্গনও এসেছিল। রুমিটা দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে। রঙ্গন ভাই খুব আদর যত্ন করে হয়তো। দিলশান আর সৌম্যও কাল এসেছিল। দিলশানের কোলে খুব আদুরে একটা মেয়ে বাবু ছিল। একেবারে মায়ের চেহারা পেয়েছে মেয়েটা। বয়স তার 4 মাস। দিলশান আর সৌম্য মিলে বাবুর নাম রেখেছে কিয়ারা। তরিকে দেখেই কেমন মিটমিট করে হাসছিল। তরিকে নিজেকে সামলাতে পারেনি। ভারী শরীরে এই তুলার বস্তাকে কোলে তুলতেও তার কষ্ট হয়েছিল। তবুও সে কোলে তুলে খুব করে আদর করেছিল কিয়ারা। সৃষ্টিকর্তা সবকিছু ঠিকঠাক রাখলে দিলশানের মতো একটা পুচকু তাকেও দেবে। বারবার করে বাবুটার গালে কপালে চুমু খাচ্ছিল তরি। তার বাবুটা কবে আসবে? টেবিলে বসে তরি কোনোরকমে নাস্তা সারল। চেয়ারে হেলান দিয়ে বসে। সোজা হয়ে বসতে খুব কষ্ট হয় তার এখন। টেবিলে সাজানো হরেকরকমের আচার। কিছু বানিয়েছেন মধুবিবি, আর কিছু বানিয়েছেন নাহার বেগম। বানিয়ে এইগুলোকে রুমির হাতে তরির জন্য পাঠিয়েছেন। রুমি মাঝে এসে থেকেছিল 2 দিন। তাও সন্ধ্যার পর এসে রঙ্গন ভাই খুব জ্বালাতন করেছেন। আসানের জোরাজোরিতে রুমিকে নিয়ে যাবার সাহস করেননি। রুমি বারবার তরির পেটে হাত রেখে বাবুকে অনুভব করতে চাইত। দুষ্টুটা ধুমধাম ফুপির হাতে লাথিও বসিয়ে দিয়েছিল। তরি পরে বাবুকে খুব করে বকেছে। ফুপি কত আদর করে বাবুনকে। বাবুনটা ফুপিকে বোঝেই না। তরি চেয়েছিল সকালে খেয়ে দিয়ে পড়তে বসবে। তা আর হলো কোথায়। পেটে আর কোমরে কেমন চিনচিনে ব্যথা। তরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল সোজা। এই ভারী শরীর নিয়ে রোজ ক্লাসে যাওয়া খুব কষ্টসাধ্য কাজ। তাই সপ্তাহে 2 দিন করে ক্লাসে যায় সে। পেটে ব্যথায় তরি পাশ ফিরে শুয়ে পড়ল। শরীর কেমন দরদর করে ঘামছে। একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কেমন হয়? তরি বিছানা থেকে নামতে গিয়ে বিপত্তি বাঁধল। তার পানি ভাঙ্গতে শুরু করেছে। তরি ব্যথায় চিৎকার করে শোভাকে ডাকল। শোভা আর মধুবিবি দৌড়ে এসে দেখল তরির পানি ভাঙ্গছে। তরি পেট ধরে চিৎকার করতে শুরু করল। মধুবিবি তরিকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে শোভাকে বললেন, আসানের মা তাড়াতাড়ি আসানরে ফোন করো। তাড়াতাড়ি বাড়ি আসতে কও। ওর প্রসব বেদনা শুরু হইছে। পানি ভাঙ্গতাসে সমানে। তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাইতে হইব। ব্যথায় তরির মুখ নীল হয়ে গেল। শোভা দ্রুত আসানকে ফোন দিলেন। মাজদাক সারোয়ার মাল কিনতে শহরে গেছেন। রাত ছাড়া কোনোভাবেই ফেরা সম্ভব নয়। আসান তখন পরীক্ষার হলে গার্ড দিচ্ছিল। বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। তরির খবর শুনে সে আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। স্কুলে ভিজিটর এসেছে, এই অবস্থায় আর্জেন্ট ছুটি ম্যানেজ করাটাও রিস্কি। চাকরি যাক চুলোয় তরির কাছে যাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসান হন্য হয়ে ছুটির জন্য দৌড়াদৌড়ি করতে লাগল। গত 1 ঘন্টা যাবৎ আসানের আসার কোনো নাম নেই। তরি ব্যথায় চিৎকার করে কেঁদেই যাচ্ছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মধুবিবি অতিষ্ঠ হয়ে শোভাকে বললেন, চুলায় শাক সিদ্ধ করার পানি বসাইছিলা না? শাক পরে সিদ্ধ দিও। বালতিতে কইরা গরম পানিটা নিয়ে আসো, সাথে পরিষ্কার একটা কাপড় আনবা। একটা ব্লেডও আইনো মনে কইরা। শোভা আতকে উঠে বললেন, কি করবেন আম্মা এসব দিয়ে? আসান তো আসছেই। একটু ধৈর্য ধরুন না আম্মা। মধুবিবি তরির মাথা হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার পোলা গত 1 ঘন্টা যাবতাইতেই আছে, মাইয়াটারে কতক্ষণ ধইরা ফালা রাখবা এমনে?
তোমারে যা কইসি তাই করো, একটু চেষ্টা কইরা দেখি। হইলে হইব, না হইলে নাই। উচ্ছ্বাসও তো আমার হাতেই হইছে। শোভা মধুবিবির বলে দেওয়া জিনিসগুলো জোগাড় করে দিলেন। মধুবিবি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তরিকে বারবার করে বলছেন, মাগো তুমি জোরে চাপ দাও, আল্লাহর নাম নিয়া চাপ দাও, আল্লাহ সব ঠিক কইরা দিব। তরি মাঝে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ব্যথার তীরতায় তার জ্ঞান এসেছে কোনো রকমে। মধুবিবির কথা মতো শরীরের সমস্ত জোর দিয়ে সে চেষ্টা করতে লাগল। হচ্ছে না। একটা সময় পর তরি বুঝতে পারল সে আর পারছে না। শেষবার চেষ্টা করে সে বড় বড় দম নিতে লাগল। বারবার বড় বড় ফু দিয়ে ব্যথা সামলাবার চেষ্টা করতে লাগল। তখনই ঘটল এক মিরাকেল। চিকন মিহিসুরে একটা বাচ্চার কান্না শুধু কানে গেল তরির। রক্তক্ষরণ ও মানসিক ধকল সামলাতে না পেরে তরি জ্ঞান হারাল। মধুবিবি বাচ্চাটাকে সাবধানে বের করে দেখলেন এটা একটা ছেলে বাবু। মধুবিবি আস্তে করে বাচ্চাটার পিঠে চাপড় মারতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। কত শত অভিমান নিয়েই যেন সে পৃথিবীতে এসেছে। ঠোঁট দুটো হয়েছে একেবারে বাবার মতো। অনেক চেষ্টার পর 1 ঘন্টা পর ছুটি ম্যানেজ করতে পারল আহসান। গার্ডের দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দিয়ে আসতে আসতে লাগলো আরো আধা ঘন্টা। ভয় হাত পা উভয়ই কাঁপছে আহসানের। কি যে হচ্ছে তরি ঠিক থাকলেই হয়। বাড়িতে ঢুকতেই বাচ্চার কান্নার স্বর শুনতে পেয়ে থমকে গেল আহসান। ড্রয়িং রুমে বড় ছড়ানো বালতিতে একটা ছোট্ট বাবুকে গোসল করাচ্ছে মধুবিবি। আহসানের শরীরের লোম দাঁড়িয়ে গেল। বাবুটাকে? তার আর তরির বাবু? পরক্ষণেই মাথায় এলো তরি কোথায়। আহসান দৌড়ে ঘরের দিকে ছুটে গেল। মধুবিবিকে বাবুটাকে পরিষ্কার করতে করতে বললেন, কেমন বাপ তোর, দেখ বাবু তোর দিকে ফিরাও তাকাইল না। বাচ্চাটা এত সব বুঝল না। তার খিদে পেয়েছে। চিৎকার করে সে সেটাই জানান দিতে লাগল। শোভা তরির জামাকাপড় পাল্টে দিয়েছে। মেয়েটা বেহুশের মতো ঘুমোচ্ছে। আহসান তরিকে দেখেই দৌড়ে গিয়ে তাকে ওঠাতে চাইল। বারবার করে বলল, এই তরি কি হয়েছে তোমার, চোখ হলো না? তরি ওঠো না, রাগ করেছ? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে আমার লক্ষ্মীটি। শোভা আহসানকে ফিসফিস করে বলল, ওকে বিরক্ত করিস না, একটু বিশ্রাম নিতে দে। একটু আগে যা ধকল গেল রত তো কম যায়নি শরীর থেকে। সর তুই, নিরিবিলি একটু ঘুমাক মেয়েটা। আহসানের মন সায় দিল না। তরির পাশ থেকে সে উঠলই না। প্রচণ্ড অনুতাপে ভুগছে সে। তরির জীবনের যে এই মুহূর্তে সবচেয়ে বেশি তাকেই প্রয়োজন ছিল, সেই সময়ই পাশে থাকতে পারেনি সে। কিভাবে মাফ করবে নিজেকে সে? রুমি আজ ক্লাসে যায়নি। কি জানি সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে একদমই ইচ্ছে হয়নি। এমনিতে কখনো সে বিনা কারণে ক্লাস মিস করে না, তবে মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করে আর কি। আর এসব বাজে অভ্যাস হয়েছে তার রঙ্গনের সঙ্গে থেকে থেকে। নিজেও একটা বদ। রুমির মাথায়ও কি সব বদবুদ্ধি ঢোকাচ্ছে আজকাল। রঙ্গন কাল রাতে ছোট্ট মাছ এনেছে। রাতে কাটা হয়নি বিধায় রুমি দুপুরে সেগুলো নিয়ে বসল। আজকের রান্না শেষ তার। মাছগুলো কালকে আলু কুচি করে তার সঙ্গে ঝোলের মতো করে রাঁধবে রুমি। রঙ্গন স্কুল থেকে ফিরেই দেখল রুমি রান্নাঘরে মাছ কাটছে। বারবার রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো সে। রুমিটা কি যে বোকা, বর কাজ থেকে বাড়ি ফিরলে ঘরের দিকটা একটু এলে কি হয়? সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকে। এদিকে রঙ্গন যে বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে রোছে সেদিকে একটুও খেয়াল নেই। রঙ্গন এবার রান্নাঘরে রুমির সামনে গিয়ে বসে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে এসো, আমার দরকারি একটা কাজ আছে তোমাকে দিয়ে। রুমি বেশ ভালো করেই জানে এই কথার মানে। মাছ কুটতে কুটতে সে বলল, পারবো না, অনেক মাছ কুটতে সময় লাগবে। রঙ্গন আর অপেক্ষা করল না। আরেকটা বটি নিয়ে এসে রুমির সঙ্গে মাছ কুটতে বসে গেল। যত দ্রুত মাছ কুটা শেষ হবে, তত তাড়াতাড়ি বউটাকে ঘরে নিয়ে আদর সোহাগ করতে পারবে সে। এভাবে সত্যিই মাছ খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেল। রুমি বটিগুলো ধুয়ে রাখার সময়ই হঠাৎ নাহার বেগম দৌড়ে এসে বললেন, বউ তাড়াতাড়ি বাইর হও, তোমার আম্মায় ফোন দিছিল, তোমার ভাবির একটা পোলা হইছে। রুমি চমকিত হয়ে কথা বলতে ভুলেই গেল। সে ফুপি হয়েছে? বাবু এসেছে বাবু? তরির জ্ঞান ফিরল ভর দুপুরে। তরি কোনো রকমে চোখ মেলে তাকাতেই দেখল আহসান চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। তরি তৎক্ষণাৎ বলল, বাবু কোথায়, আমাদের বাবু? আহসান নিজের কোলে থাকা বাবুটাকে তরির কাছে দিয়ে বলল, এই দেখো আমাদের তুতুন তরি। তরি কোনো রকমে বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেলল। আহসানেরও সন্তানের মুখ দেখে চোখ ভিজে গেল। তাদের তুতুন তরি আর সে মিলে ঠিক করেছিল,
বাবু মেয়ে হলে নাম রাখবে তুবা, আর ছেলে হলে নাম হবে তুতুন। তুতুন খিদের তাড়নায় আঙ্গুল মুখে ঢুকিয়ে সমান তালে আঙ্গুল খেয়েই যাচ্ছে। শোভা এসে তরিকে বাবুকে খাওয়াতে সাহায্য করলেন। প্রথমে খুব কষ্ট হচ্ছিল খাওয়াতে, এরপর ব্যথা আস্তে আস্তে কমে এলো। খাওয়া শেষে তুতুন চোখ বুজে ঘুমিয়ে পড়ল, একেবারে যেন ছোট্ট একটা পুতুল। গালগুলো কি লাল টুকটুকে, নাকটা আবার হয়েছে তরির মতো। মধুবিবি এসে আহসানকে বললেন, পোলা হইছে, আজান দিবি না আহসান? উঠো দাঁড়া, আজান দে বাবুর কানে। আহসান আলতো হাতে বাবুকে কোলে তুলে বাবুর কানে আজান দিল। এর মতো সুন্দর অনুভূতি আর নেই, রোজ একবার করে সন্তানের কানে আজান দেওয়ার প্র্যাকটিস করত আহসান। আজ বোধ হয় স্বপ্নটা সত্যি হলো। আজান শুনে তুতুন কেমন নড়েচড়ে উঠল। সে শুনেছে বাবার দেওয়া আজান। রঙ্গন রুমিকে সঙ্গে করে তাড়াহুড়ো করে এই বাড়িতে এলো। খুশিতে যেন কেমন পাগল পাগল লাগছে। বাড়িতে ঢুকে হাতটা ধুয়েই বাবুকে কোলে নিল সে। বাবুর টুকটুকে লাল গালে অসংখ্য চুমু খেয়ে লাল করে দিল। রঙ্গন পাশ থেকে বাবুর আঙ্গুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল, নাম কি বাবুর? রুমিকে বাবুর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ডাকনাম তুতুন। ভালো নাম, এখনো ভাইয়া ভাবি ঠিক করেনি। রঙ্গন বাবুটার দিকে হা করে তাকিয়ে রইল। কি সুন্দর, কবে সে বাবা হবে? এরকম একটা পুতুলের মতো বাবু রুমির কোলেও আসবে? রঙ্গন আদুরে গলায় রুমিকে বলল, চলো না রুমি, আমরাও একটা বাবু নিয়ে আসি। এরকম ছোট্ট একটা বাবু। তোমার কিছু করতে হবে না, আমি সব করে দেব। তুমি এনে দাও না বাবু। রুমি মশকরা করে বলল, আছে তো আমাদের বাবু, আপনি না আমার টুকটুকির বাবা? রঙ্গন মেয়ের কথা শুনেই রুমিকে ভেঙচি কাটল। ঘটনাটার সূত্রপাত হয়েছে 1.5 মাস আগে। ক্লাস শেষে রুমিকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বিড়ালছানা পেয়ে সেটাকে ঘরে তুলে এনেছে রুমি। সেটা নিয়েই আধিক্যতার শেষ নেই, সারাদিন ওটাকে কোলে নিয়ে বসে থাকে। নাম দিয়েছে আবার টুকটুকি। সারাদিন টুকটুকির বাবা বলে রঙ্গনের মাথা খায়। রঙ্গনের ইচ্ছে হয় টুকটুকিকে বাইরে ফেলে দিয়ে আসতে। নেহাতি রুমির এত মায়া দেখে সে আর তা পারে না। বজ্জাত মায়ের বজ্জাত মেয়ে সুযোগ পেলেই রঙ্গনকে টার্গেট করে রাখে টুকটুকি। ধুমধাম কামড় দিয়ে দৌড়ে পালায়। রুমির মতো সে ও রঙ্গনকে 2 পয়সার দাম অবধি দেয় না। রঙ্গন মুখ ভোতা করে বলল, আমার নিজের একটা বাবু লাগবে। তোমার বিড়ালের বাচ্চা নিয়ে তুমি বসে থাকো, যাও, আমার বাবুর সবকিছু আমিই দেখাশোনা করব। রুমি তুতুনের হাতে চুমু খেতে খেতে বলল, আচ্ছা তাহলে আমাদের বাবু হলে আমরা তুতুনের সঙ্গে নাম মিলিয়ে রাখবো, হ্যাঁ? রঙ্গন ভ্রু কুঁচকে বলল, আমার বাবুর নাম আমি রাখব। আমার বাবুর নাম হবে সৈয়দ কামাল উদ্দিন জামাল চৌধুরী বিন সুলতান ইবনে আব্দুল মুজাহেদ দেওয়ান ব্যাপারী। রুমি নামের বহর শুনে ঝটকা খেল। এত বড় নাম ডাকতে গিয়ে মানুষ অক্কা পাবে, এই আধা পাগলটারও বলিহারি নাম রাখার কি ছিঁড়িছাহ। সন্ধ্যাবেলা বাবুকে খাওয়ানো মাত্রই সে ঘুমিয়ে গেল। রুমি আর রঙ্গন একটু আগে চলে গেছে। আহসান তখন ঘরে এলো। তার 2 হাতে তুতুনের জন্য কেনা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগের বারের দুর্ঘটনায় এবার আগে থেকে বাবুর জন্য কিছুই কেনা হয়নি। তাড়াহুড়ো করে এখন সব কেনা হলো। আহসান বিছানায় এসে তুতুন আর তুতুনের আম্মুর মাথা চুমু খেল। ঘুমন্ত তুতুনকে তরির কোল থেকে সরিয়ে নিজে কোলে তুলে নিল। তরির দিকে তাকিয়ে আহত সুরে বলল, আজকের দিনটার জন্য কখনো নিজেকে মাফ করতে পারবো না তরি, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতেই তোমার পাশে থাকতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই পারলাম না, আমাকে ক্ষমা করে দিও পারলে তরি। তরি আহসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি চেষ্টা করেছেন, পারেননি। রিজিকে যা ছিল তাই হয়েছে। আপনাকে কেন অকারণে দোষ দেব? আপনারও তো কাজ আছে। আপনি কাজ করেন আমার আর তুতুনের জন্যই তো। আমি আপনার ওপরে রাগ করিনি, তুতুনের বাবা। আর তুতুনও বলেছে বাবাকে সে খুব ভালোবাসে। বাবার ওপরে তুতুন রাগ করতেই পারে না। আহসান তুতুনের দিকে তাকিয়ে চোখ মুছল। কি ছোট্ট ছোট্ট হাত তার, নরম গোলগাল মুখ, চেহারায় আবছা তরির মতো একটা আদল। গায়ের রংটা তরি কিংবা তার কারোর মতোই হয়নি, হয়েছে দাদার মতো ধবধবে ফর্সা। আহসান তুতুনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার জীবনে ফুল হয়ে এসেছিলে তরি। ফুলের বিপরীতে কখন যে তুমি আমার জীবনটাকে মস্ত ফুল বাগানে পরিণত করলে, কে জানে কখন করলে এই কাজ তরি। তরি নতমুখে লজ্জায় মাথা নামিয়ে ফেলল। তবে কি সে ফুল হতে পারে? সে যদি ফুল হয় তবে আহসান মালি। হিহি আম্মু বাবার প্রেমালাপের মাঝেই তুতুন জেগে উঠল, কিন্তু একটুও কাঁদল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে হাতখানা মুখে পুরে আম্মু আর বাবার কথা শুনতে লাগল। ভাবখানা এমন যেন সে সব বোঝে।
দুষ্টু একটা। সমাপ্ত।